বলো দেখি। ধার ধার করে করবে, হ্যাঁ, অনেকগুলো অঙ্ক কিন্তু। শুনতে পাচ্ছ আমার আওয়াজ সবাই? 74টা অঙ্ক করবো, ঠিক আছে? আর রিজনিং তো আছেই। একটি বাক্সে 384টি মুদ্রা আছে যদি, দেখো এখানে কি মুদ্রা বলে দিয়েছে, যদি ওই টাকার মুদ্রা 50 পয়সা, মুদ্রা কি বলছে দেখো, ওই যদি 1 টাকার মুদ্রা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার অনুপাত, এইটা দেখো, এটাও মুদ্রা দেওয়া আছে, এখানেও মুদ্রা দেওয়া আছে, অঙ্ক সোজা হয়ে গেল। তো টোটাল মুদ্রা সংখ্যা এখানে কত আছে বলো, যোগ করো। কত হচ্ছে? 12 হচ্ছে, ঠিক। তো এই বাক্সের মুদ্রার মোট মূল্য কত? মোট মূল্য পরে আসছি। তো 12 আসছে, আমরা বলছি 12, অঙ্কে বলছি সেটা কত? 300। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 3 12 36, 2 আছে পড়ে, 12 2 32 গুণ বেশি। তাহলে এখানে যে দুটো মুদ্রা আসে বলছে 1 টাকার, সেটা কত যায়? 32 64, ঠিক মুদ্রার সংখ্যা। তাহলে 50 পয়সার মুদ্রা কটা আছে? এখানে বলছে 3টি, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি? 32। 3 32 কত হবে? 96। তারপরে দেখো 7টা আছে, তাহলে এখানে হবে 7 2 14 4, আর 3 7 21 আর 1 22, তাই তো? এই যে, তাহলে 32 গুণ, তাহলে এটা কি হলো? মুদ্রার সংখ্যা। এবার দেখো 64টা মুদ্রা আছে, মানে ক টাকা আছে? 1 টাকার মুদ্রা, এটা কিন্তু 1 টাকা, প্রথমে 1 টাকা, 64 টাকায় আছে। এখানে দেখো বলছে দ্বিতীয়টা 50 পয়সা, তাহলে 96টা যদি 50 পয়সা হয়, ক টাকা আসে সেখানে? ডবল হয় পাগল, 48 টাকা। তারপরে বলছে 224টা 25 পয়সা, তাহলে ক টাকা আছে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করতে হবে, 4 5 20, আর 2 24, 4 6 24, 56। কেন 4 দিয়ে ভাগ করলাম? কারণ চারটে 25 পয়সা মিলে আমার একটা 1 টাকা হয়, তাই টোটাল কত হচ্ছে তাহলে? আরে বাবা, 96কে 2 দিয়ে ভাগ করবো না? হায় রে কপাল, কটা 50 পয়সা মিলে 1 টাকা হয়? কটা 50 পয়সা মিলে 1 টাকা হয়? তাহলে তাহলে এখানে 96টা আছে, মানে তোর অর্ধেক হয়ে যাবে না? সিম্পল কনসেপ্ট, এটাও তো বুঝতেই হবে, এগুলো তো অঙ্ক না, তো অঙ্কর কনসেপ্টও না। তাই যোগ করলে কত আসছে অ্যান্সার? 8 আর 6 14, আর 4 168 আসবে। 180 না, 168 আসবে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত এত এবং তাদের গুণফল এত হলে বৃহত্তর সংখ্যাটি কত? দেখো তাহলে এখানে 4x ধরবা, গুণনের ক্ষেত্রে এগুলো ধরবা, নাহলে ধরো ভুলভাল করবা, একটা 5x ধরবা। দুটো সংখ্যা যদি ধরি, এটার গুণফল কত বলছে? আচ্ছা, মাইক্রোফোনটা বাবা অফ রাখো না, পোকা টোকার আওয়াজ পাচ্ছি। তাহলে এখানে দেখো সিম্পল লজিক, এখানে দেখো কি করবা তোমরা, এটা অঙ্ক সুবিধা হয়ে যায়, এগুলো বুঝে নিতে হয়। দেখি 20x² সমান সমান 1620, কাটাকুটি সুবিধা হয়ে যাবে, গুণ করে নিলাম ওই জন্য, কারণ 0 0 কেটে দেবো। আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে? কত হচ্ছে বল? 81 হচ্ছে। তাহলে শুধু x সমান সমান কত হবে? 9 হবে। একটা কিন্তু স্টেপ জাম্প করে দিলাম, কারণ এই স্কোয়ারটা এপাশে গিয়ে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে শুধু x সমান সমান কি হয়ে যাবে? 9 হয়ে যায়, ঠিক আছে? তাহলে 9 হয়ে গেল। তাহলে যে বৃহত্তর সংখ্যাটি কত? তো বৃহত্তর সংখ্যা কত ধরেছিলাম? 5x ধরেছিলাম। তাহলে 5 গুণ 9 করলে কত হবে? 5 9 35 হয়ে যাবে অ্যান্সার। অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, 3 দাগে দেখো। তো আমি এই টাইপের অঙ্কে কি বলেছি, যখন দেখবে প্রথম অক্ষরটা আর লাস্টের অক্ষরটার মান চাইবে, তখন ভগ্নাংশ আকারে লিখলেই অ্যান্সার চলে আসবে। তো 2/3 গুণ 5/4 গুণ 7/8, ক্লিয়ার? এটাকে করলেই কিন্তু অ্যান্সার আমাদের বেরিয়ে আসবে। তাহলে ওটা যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, তাহলে আসলে কত? 35/48, তার মানে হচ্ছে 35 টু 48, এটাই অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো,
চার দাগটা, এ এর এত পার্সেন্ট, বি এর এত, বলো কি হবে? তো এখানে কি করবা, ভগ্নাংশ করো। হয়েছিল, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। হয়েছিল আমারও তো মনে হচ্ছে করতে গিয়ে। যে এর 30% সমান বি এর এত পার্সেন্ট, মানে এত, তার মানে কত? তাহলে 1/3 হয়ে যাবে এটা, তাই তো? 1/3 না 3/10 ইকুয়ালস টু বি এর 1.25, মানে কি 25/100, 25/100 1/4। তারপরে সি হচ্ছে 1/5 সি এর। এর এইগুলো যখন থাকে আমরা জানি ভগ্নাংশকে উল্টে দিলে সেটা অনুপাত হয়, তাই তো? যখন এরকম থাকবে যে এর এত এত, যখন ভগ্নাংশে থাকবে তখন উল্টে দিলে ওদের রেশিও পাওয়া যায়। কি বললাম, কি বললাম বুঝতে পেরেছো কি বলতে চাইছিলাম? কথা বুঝতে পারোনি? উ- উল্টে দিলে ওদের রেশিওটা আসে। যখনই বলে এত গুণের সমান এই, দেখো এটা থাকলে, যদি এটা ভগ্নাংশে না থাকতো তখন কি করতাম, এলসিএম করতাম। এলসিএম করলে একবারে চলে আসবে। কিন্তু যেহেতু ভগ্নাংশে আছে ওদের উল্টাতে হবে, উল্টে দিলে ওদের রেশিও হয়ে যায়। তাহলে 10/3 হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে, বি এর অনুপাত 4/1 হয়ে যাবে, অনুপাত 5/1, এই হচ্ছে রেশিও। এবার এই নিচের তিনটাকে হাঁটানোর জন্য কি করতে হবে, এলসিএম করতে হবে। তো এখানে প্রত্যেকের এক আছে, তাহলে এই তিন, প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দিলাম, এই তিনটে ঘাটা দিলে। আমাদের দেখানোর জন্য করছি কিন্তু, তাহলে এই তিন কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি পড়ে রইলো, 10:3 4 12:3 5 15। তাহলে 10 12 15 অপশানে নেই, কোনোটাই নয় অ্যান্সার। বোঝা গেল, ভগ্নাংশ থাকা মানে ওদের উল্টালেই ওটা ওদের রেশিও হয়, যখনই এত এর সমান এত এর বলবে। আর না থাকলে তখন এলসিএম করতে হয়। তারপরে, একজন ভদ্রলোক তার মোট এত টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে 2,000 টাকা দান করেন এবং বাকি টাকা স্ত্রী, এটা করা হয়েছে অঙ্কটা, যাই হোক। তো এই হচ্ছে মোট টাকা সঞ্চয় ওর। সেখান থেকে 2,000 টাকা প্রথমেই বিদ্যালয়কে দিয়ে দিল, তাই সেই বিদ্যালয়ের দেওয়াটা বাদ দিয়ে দাও, 12,755। সেখানে যদি আমি 2,000 টাকা বাদ দিই কত হবে, 10,755, তাই না? তাহলে এই টাকাটা কি করছে, ও ভাগ করছে কাদের মধ্যে? এটা প্রথমে 2,000 টাকা দিয়ে দিল, দেওয়ার পরে কি করছে, স্ত্রী পুত্র ভাগ করছে। কিভাবে ভাগ করছে বলছে, স্ত্রী কত টাকা পান। তো অনুপাতের টোটাল কত, অনুপাত টোটাল 15। সেখানে স্ত্রী কত পাচ্ছিল, 6 পাচ্ছিল। সেখানে স্ত্রী কত, 6 পাচ্ছিল। তাহলে স্ত্রী 10,555 ভিতরে কত পাচ্ছে, এটা ছোট করে নাও, 3 5 15, এই 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10 এলো। হুম। তারপরে 7-এর ভিতরে কত যাবে, একবার যাবে, 7 5 × 5, 2 করে হলো 5 5 25, আবার 5 রয়েছে, 5 × 5। তাহলে একে একে গুণ করো, 2151 কে ডবল করলে কত হবে, 4302। 4302 হচ্ছে, তাহলে অ্যান্সার আসলো কত, 4302, অপশন নাম্বার এই যেটা ছিল। হুম। জাস্ট দেখো, এই অঙ্ক হয়ে থাকলে প্র্যাকটিস হয়ে যাবে, আমার আগে করে অ্যান্সার বলো। এ বি এবং সি এর মধ্যে এত টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন এ এর এত অংশ ইস টু বি এর এত অংশ এত হয়। মানে কি, এ আর বি এর অনুপাত 2:3 আর বি আর সি, তার মানে কি দ ফর্মুলা করে আমরা H2B/C বের করে নেবো, যেহেতু H2B আর B/C বলে দিয়েছি, তাই তো? দ ফর্মুলা মানে কি, প্রথমে এই দুটোকে গুণ করতে হয়। দ ফর্মুলা কেন বলছে, কারণ প্রথমে এটা গুণ হচ্ছে, 4 2 8, তারপর এটা 3 4 12, আর এখানে 3 5 15, তাই না? 3 5 15 আসে। তাহলে বলছে বলছে এবার কি, এত টাকা এমন, তাহলে ক টাকা ভাগ করছে, 350 টাকা। হুম। তাহলে প্রত্যেকের কত হবে, এখানে টোটাল কত আসছে, দেখো 35 আসছে, কত আসছে? তো আমরা বলছি 35, ওরা বলছে সেটা কত, 350 টাকা ভাগ করছে। তাহলে আমার থেকে কত গুণ বেশি, তাহলে আমার থেকে 10 গুণ বেশি। তাহলে এই যেটা 8 আছে সেটা 8 না, 10 গুণ করলে 80 হয়ে যাবে, 12-র সঙ্গে 10 গুণ করলে 120 হয়ে যাবে, যা তাও শূন্য, আর এটা 150। কোন অপশনে দেখা যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার।
নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের পার্থক্য এত, সংখ্যা দুটি কত? কিচ্ছু না, যখনই পার্থক্য মানে বিয়োগফল বলে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অনুপাতের অনুপাতের পার্থক্য কত? 2। এগুলো কিন্তু মুখোমুখি করবা। 2 অঙ্কে সেটা কত বলছে? 60। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 30 গুণ বেশি। সংখ্যা দুটি তাহলে কি হবে? তাহলে 5-এর সঙ্গে 30 গুণ করলে অপশন নম্বর এ। এইসব অঙ্কগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করবে অঙ্কে, তাহলে বড় বড় অঙ্ক ইজি হয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার থাকলে। 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এত, 2 বছর পরে কত? তাই এটা কিছুই না, অঙ্কটা 6:1 রয়েছে। 2 বছর পরে গিয়ে আবার কি হচ্ছে? 4:1 হচ্ছে। এবার একটা জিনিস বোঝো, এটা ছিল 2 বছর আগে, বর্তমানটা এখানে আছে। এখন এই অনুপাতটা যেন বর্তমানে অনুপাতটা চেয়েছে, তো বর্তমানে এখানে আছে। তো এই দিকেও 2-এর গ্যাপ ছিল, এই দিকেই 2-এর গ্যাপ, তাই টোটাল গ্যাপ কত? এর গ্যাপ কত টোটাল? বছরের গ্যাপ টোটাল কিন্তু এদিকেও 2 এদিকেও, টোটাল হচ্ছে 4 বছরের গ্যাপ। তাহলে এরও 4 বছর বাড়বে, এরও 4 বছর, কিন্তু দেখো এখানে কি মানে অনুপাতটা সেম হবে? 4 বছর বলতে অনুপাতটাও সেম হবে। এই যে অনুপাতের ডিফারেন্স তাহলে সেম আসতে হবে, কারণ এরও যা বেড়েছে 4 বছর, এরও 4 বছর বেড়েছে, এরকম অনুপাতটা সেম আসতে হবে। মানে কি এই বাড়ার পরিমাণটা সেম। এখানে দেখো 6-এর পরে 4 এসছে 2, এখানে 1-এর পরে 1 এসছে সমান, তো এরকম তো হবে না। তাহলে সমান করার জন্য আমরা কি করব? এই ডিফারেন্সটা বের করবো। কি করবো? ডিফারেন্স। ডিফারেন্স বের করলে 5 আসছে, এখানে 3 আসছে। তাহলে এই 3 অনুপাতটা দিয়ে প্রথমের অনুপাত মানে এই 3-এর নিচেরটা ডিফারেন্স, উপরের অনুপাতটাই গুণ করতে হবে। 3 কত হয়ে যাবে? 18, আর 3 3। আর এই যে ডিফারেন্সটা আসলো সেটা এই নিচের অনুপাত দিয়ে গুণ করে। 4 5 20, 5। এইবারে দেখো তাহলে কিন্তু এটার দাম নেই, এটা যখন হয়ে গেল এটার দাম নেই। এবার দেখো এটা কি ছিল? এইখানে কিন্তু বর্তমান আছে, এটা 2 বছর আগে 18:3, আর এখান থেকে 2 বছর পরে 2:4। এবার দেখো এরও ডিফারেন্স 2, এরও ডিফারেন্স 2, দেখেছো কত আসছে? 2। তো আমরা বলছি অনুপাতের হিসাবে 2 করে ডিফারেন্স, কিন্তু অঙ্কের হিসাবে এদিকে 2 বছর আগে, এদিকে 2 বছর পরে, তাহলে টোটাল কত বছর? অঙ্কের হিসাবে 4, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে এটা 2 বছর আগে ছিল কত? 18 দুগুণে 36 ছিল, আর একটা এদিকে 3 দুগুণে 6। এটা কি 2 বছর আগে ছিল, তাহলে বর্তমানে কত? 2 করে বেড়ে যাবে। এটা হবে 38:, এটা হবে 8। তো রেশিও করলে কোনটা আসবে? 19:4, অপশন এ। ঠিক আছে, এইগুলো একটা মেথড। আরটা কি মেথড হয়? ক্রস প্রোডাক্ট মেথড। কি মেথড? ক্রস প্রোডাক্ট। 6:1 ছিল, আর এদিকে কত আছে? 2 বছর পরে 4:1। এবার দেখো এটা 2 বছর আগে ছিল, এটা 2 বছর পরে, এই টোটাল কত হলো? এখানে যদি বর্তমান হয় এপাশেও 2 এপাশেও 2, টোটাল 4। তাহলে এরও 4 বেড়েছে, এরও 4 বেড়েছে। এইবার ক্রস প্রোডাক্ট করে দাও। ক্রস প্রোডাক্ট মানে কোনাকুনি গুণ করো। তাহলে এই গুণ করলে কি আছে? 6 6, 4 4, ডিফারেন্স কত? ডিফারেন্স কত? ডিফারেন্স 2। এবার এখানেও করো, 4 4 16, আর এখানে 4 4, ডিফারেন্স কত? কত? তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 6 গুণ বেশি। তাহলে এই যে রেশিও, প্রথম রেশিও এটা ছিল, তাহলে 6 36 প্লাস 6। তাহলে এটা 2 বছর আগে ছিল, তাহলে বর্তমানে ফিরে আসতে গেলে 2 করে অ্যাড করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 38 আর 8। তাহলে এই রেশিওটা করলে কত হয়ে যাবে? 19:, অপশন এ। নেক্সট 9 দাগ দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত এত এবং এর পরিসীমা এত। আচ্ছা, পরিসীমা মানে কি বলি? যে প্রত্যেকটা বাহুর যোগফল। পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহুর যোগফল। দেখো সমবাহু মতো হয়েছে, আদৌ সমবাহু না, ওটা কিছু একটা হবে। যাই হোক, এটা মনে করো 4, এটা মনে করো 3, এটা হচ্ছে 2, যদি রেশিও হিসাবে বলছি। ঠিক আছে, তাহলে এই যে বাহুটা আছে, তো অনুপাতের হিসাবে দেখা যাচ্ছে কি টোটাল কত হচ্ছে? পরিসীমা মানেই টোটাল, পরিসীমা মানেই টোটাল কত হচ্ছে? 9। তো আমরা বলছি 9, অঙ্কে সেটা বলে দিয়েছে পরিসীমা কত? 36। তাহলে আমাদের হিসাবের থেকে কত গুণ বেশি? আমাদের হিসাবের থেকে 4 গুণ বেশি। 4 গুণ যদি বেশি হয় তাহলে ত্রিভুজটির বৃহত্তম বাহু কোনটা? তুমি বলবে অনুপাত হিসাবে 4, কিন্তু আমাদের থেকে তো 4 গুণ বেশি, তার মানে 4 4 16, অপশন এ অ্যান্সার। আচ্ছা, বর্তমানে পিতা ও পুত্রের বয়স অনুপাত এত,
6 বছর পূর্বে ওই অনুপাত ছিল এত, 4 বছর পর ওই অনুপাত কত হবে? দেখো, আমরা ক্রস প্রোডাক্ট যদি করি, মাথায় রাখবে ক্রস প্রোডাক্ট করলে যেটা আগে সেটা আগে লিখতে হবে। এটা 6 বছর পূর্বের কথা বলেছে, তো আগে লিখবে এটা 1:6, আগেরটা আগে। এবার দেখো বর্তমানে কত, 2:7। কিন্তু বর্তমানে 2:7 আর এটা কত, 6 বছর আগে। তাই 6 বছর আগে মানে কি, ডিফারেন্স এরও 6 আর ডিফারেন্স এরও 6, ক্রস প্রোডাক্ট করছে এটা, এটা কিন্তু বুঝতে হবে। আরে ডিফারেন্স এই 6 বছর পূর্বে মানে কি, তাহলে এটা এটা অ্যান্সার চাইছে এইটা, ওটা এখন আসেনি আমরা। এইটা হচ্ছে বর্তমান, আমরা এখানে বর্তমানে কাজ করছি। তাহলে এইটা বর্তমান, এটা কি আগে ছিল, ক বছর আগে, 6 বছর আগে। তাহলে এরও 6 বছর, এরও দুইজনেরই তো সেম না, আমারও 6 বছর আগে, তোমারও 6 বছর আগে। তার মানে তাহলে যদি ক্রস প্রোডাক্ট করি কি হয়ে যাবে, দেখো সাতককে 6 × 12, ডিফারেন্স কত, 6 × 12 5 ডিফারেন্স। সেই 5 সমান সমান কত বলছে এখানে, দেখো 6 × 12 642, ডিফারেন্স কত, 30। 6 × 12 642, এ ডিফারেন্স 30। তাহলে 1 সমান সমান কত হবে, 6 হবে। মানে আমাদের থেকে 6 গুণ করে বেশি। তাহলে আগে বর্তমানটা বের করো, তবেই তো পরেরটা পাবো। তাই বর্তমানটা যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে, 6 × 12 হচ্ছে, ঠিক আছে, আর এদিকে 6 × 42 আসলো। এবার বলেছে 4 বছর পরে, এটা তো বর্তমান পেলাম, কিন্তু 4 বছর পরে চেয়েছে, তাহলে 4 অ্যাড করতে হবে। প্রত্যেকের সঙ্গে 4 অ্যাড করলে কত হবে, 12 আর 4 16 হবে, আর এখানে 46। আর এই রেশিওটা চাইছে, রেশিও যদি করি তাহলে কত হবে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, আর 2 এ 16, এই দুগুণে 46। অপশন নাম্বার সি। বোঝা গেল? আর একটা মেথড যেটা করেছিলাম সেটাও দেখে নাও, যে কি পূর্বেরটা আগে লিখবে। কি বললাম, পূর্বেরটা আগে লিখবে। তাহলে পূর্বে ছিল কত, 1:6, আগেরটা আগে। বর্তমানে 2:7, তাহলে ডিফারেন্সটা কি, সেম আসতে হবে। ডিফারেন্স কি, সেম। তো এখানেও দেখো এক ডিফারেন্স, যখন দেখবে এক ডিফারেন্স, অন্য কিছু করার দরকার নেই, এইটাই করবা। দেখো এরও ডিফারেন্স এক, এরও ডিফারেন্স এক, তার মানে বলতে পারি আমরা যেটা এক ডিফারেন্স করে বলছি সেটা ওরা কত বছর বলছে, 6। তাহলে একের ভ্যালু 6, তো একের ভ্যালু 6, এটা আরো ইজি করে দিয়েছে। আর এখানে 42, 4 বছর পর মানে 4 করে অ্যাড করলে 16 হয়ে যাবে, আর এখানে 46। রেশিও করলে 8:23। ক্লিয়ার? নেক্সট, যখন এক ডিফারেন্স থাকবে তখন আর কোনো কিছু করার দরকারই নেই, মুখে মুখে অ্যান্সার করবে। 11 দাগ দেখো, আর পিতা পুত্রের অঙ্ক তো থাকবেই থাকবে, মাস্ট বি। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত, 3 বছর পরে এই অনুপাত এত হবে। এখন পিতা পুত্রের বয়স কত, কিছুই না, আগের মতনই করো। 10:3 আছে, পরে 3:1 আছে। দেখো ডিফারেন্স কিন্তু সেম নেই, তাহলে আমি ক্রস প্রোডাক্টটা করি। 3 বছর পরে বলেছে মানে এরও 3 বছর পরে, এরও 3 বছর পরে, তাই না? ক্রস প্রোডাক্ট করে ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখো দশককে 10, আর এখানে 3 × 9, ডিফারেন্স কত, 1। আর এখানে 3 × 9 আর 3 × 3, ডিফারেন্স কত, 6। যে অনুপাত আছে তার থেকে কি 6 গুণ করে বেশি আছে। এবার বলছে এখন, মানে বর্তমানটা চাইছি। তাহলে বর্তমান রেশিও এইটা ছিল, তাই তো? বর্তমান রেশিও যদি এইটা থাকে তাহলে 6×10 = 60 বছর, আর 3×6 = 18 বছর। অপশন ডি। বুঝা গেল? এবার যদি ক্রস প্রোডাক্ট না করতাম তাহলে আগেরটা করলে কি করতাম, যে 10:3 আছে, 3 বছর পরে যাচ্ছি, পরে যখনই যাচ্ছি 1 হয়ে যাচ্ছে। তাহলে এরও 3 বছর বেড়েছে, এরও 3 বছর বেড়েছে পরে, মানে ডিফারেন্স কি সেম আছে, নেই। ডিফারেন্সটাও সেম নেই, সেম হতে হবে। সেম আনার জন্য কি করতে হয় আমাদের, এই ডিফারেন্স করতে হয়। করলে কত আসবে, এখানে 7 আর এখানে 2। তো এই ডিফারেন্স দিয়ে প্রথম অনুপাতটার সঙ্গে গুণ করো, তাহলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। আর এখানে 6 হয়ে গেল। এবার এই যেটা আসলো পরে অনুপাতের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 3×7 = 21 এলো, আর এদিকে 7 × 7 হলো। এইবার দেখো ডিফারেন্স, দেখো সেম এসছে। ডিফারেন্স কত করে এসছে, 1 করে এসছে। আমরা যেটা 1 বলছি, অঙ্ক সেটা কত বলছে, 3 বছর বলছে। আমরা বলছি 1 বছর করে পর, ওরা বলছে অঙ্কে 3 বছর পর, তাহলে 1 মানেই 3। তাহলে বর্তমানটা চাইছে মানে এটা চাইছে, এটার কিন্তু আর ভ্যালু নেই যখন এটা বের করবো। তাহলে এখানে 60 হয়ে গেল, আর এখানে 3×18 এসে গেল। অপশন ক্লিয়ার? নেক্সট, দুটো পদ্ধতি করাচ্ছি, যেটা ইচ্ছা করবো, এক্স বাদ দিয়ে করাচ্ছি। নেক্সট,
একটি ছেলের কাছে 1:2:3 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েকটি মুদ্রা আছে। যদি তার কাছে দেখো, যদি মনে হয় যে আমরা এক্স ধরে অঙ্ক করবো, এসআই এর ক্যান্ডিডেট ডেসক্রিপটিভ বলবা, চেষ্টা করবো, এখন না, যাবে কিছুদিন পর। একটি ছেলের কাছে 1:2:3 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েকটি মুদ্রা আছে। এবার দেখো মুদ্রা আছে আর এখানে কিন্তু টাকা দেওয়া আছে, তাহলে এই মুদ্রা থেকে তোমাকে আগে টাকাই অনুপাতটা বের করতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে একটা এখানে টাকায় কনভার্ট করবো, একটা 50 পয়সা আছে, একে টাকায় কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করবো বলো তো? কেন? কারণ দুটো 50 পয়সা মিলে আমার 1 টাকা হয়, তাই না? তার জন্য। তারপরে দেখো রয়েছে 25 পয়সা, কটা রয়েছে? দুটো। কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, কারণ টাকা দিয়ে কনভার্ট করছি, কারণ আমরা জানি 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাই 4 দিয়ে ভাগ করবো যতগুলো মুদ্রা আছে। এখানে দেখতে পাচ্ছি 10 পয়সার মুদ্রা 3টে আছে, কত দিয়ে ভাগ করবো? কেন 10 দিয়ে? কারণ 10টা 10 পয়সা মিলে আমার 1 টাকা হয়, তার জন্য। এইবার সামান্য ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে এবার অ্যাকচুয়ালটা বের করো, তার জন্য কি করতে হয়? এলসিএম করতে হয় হরগুলো। তাহলে 2, 4 আর 10-এর এলসিএম কত হবে? 20 হবে। তাহলে হর দিয়ে ভাগ করতে করতে যাও, 2 দিয়ে যদি ভাগ করি কত আসবে? 10। উপরের সঙ্গে গুণ করো সেটা, 2 দিয়ে ভাগ করলে 20-কে কত আসবে? হর দিয়ে ভাগ করতে হয়, ওপরে দশককে 10 আসবে, ইস্টু। পরটা দেখো 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 5-এ 20, তাহলে আবার কত হবে? তাহলে উপরে 2 এর সঙ্গে সেটা গুণ করে দাও, 10 হয়ে গেল। এবার 10 দিয়ে আবার 20-কে ভাগ করলে কত হবে? 2 হবে, উপরে গুণ করলে 3 দুগুণে 6। এই এলো আমার রেশিও। হুম, টোটাল কত হচ্ছে দেখো তো? টোটাল কত হচ্ছে? 26টা হচ্ছে। অ্যান্সার হচ্ছে 10 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে 10 পয়সার মুদ্রায় ক টাকা আছে সেটা বের করে নেওয়া হবে। তাহলে আমরা বলছি যখন আমার 26 টাকা আছে, ঠিক আছে, যখন আমার 26 হচ্ছে অনুপাতের মোট, তার মধ্যে 10 টাকা থাকছে 6টা, মানে 6 টাকা যেখানে সব পড়ে 10 পয়সা আছে। হুম, 6 টাকা হচ্ছে এমন টাকা তার মধ্যে সব পড়ে 10 পয়সা 26 টাকার মধ্যে। তাহলে 6.5 টাকা যখন থাকছে তার মধ্যে কতগুলো 10 মানে টাকা আছে যেগুলো সব 10 পয়সা। এই পয়েন্টটাকে তুলে দেওয়ার জন্য আমি এখানে একটা 10 গুণ করে নিতে পারি, তাই না? তাহলে এইবার দেখো সুবিধা হয়ে গেল, কে জড়িত করলো ডাইরেক্ট মান বলতে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা বলছো তাহলে কি করতে? একই এক এক আরে বাবা রে, একই তো বিষয়, একই তো বিষয়, একই বিষয়। বুদ্ধি জটিল কাদের হচ্ছে ধরো? বলো আচ্ছা, আচ্ছা, বুঝতে জটিল লাগলো কাদের? ও রে, রেশিও এখনো ভাগ যাবে তো। আচ্ছা, রেশিও এখনো ভাগ যাবে, ছোট করে নাও। ভাগ যাবে মানে ছোট করে নাও অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এটা আমি খেয়াল করিনি, আরো ছোট হয়ে যাবে, ঠিক বলেছি। কোথায় ছোট হয়ে যাবে? এখানেই ছোট হয়ে যাবে, ঠিক আছে, এখানেই ছোট হয়ে যাবে। কাটাকুটি যাচ্ছে মানে কেটে দেবা, তার মানে 10 হয়ে যাবে তখন এলসিএম। তাই যদি হয় এখানে হয়ে যাবে 5, এখানেও 5, এখানে হয়ে যাবে কত? 3। হুম, টোটাল কত হচ্ছে? 13। 13 হচ্ছে। তাহলে আমরা যেটা বলছি 13 টাকায় আছে 3 টাকা 10 পয়সা, তাহলে এত টাকায় কত হবে? তাই যে করছো, তাহলে এখানে কত করছে এরা? যে 5 13 65, কত করছে? 5 13 65, মানে 0.5 আসে, 1 টাকা 0.5, তাহলে 3 5 15, 1 টাকা 0.5 মানে 1.5 টাকা। এই 1.5 টাকার ভিতরে 10 পয়সা কতগুলো থাকে তাই বলছো তো? অপশন ডি, তাই বলছো তো তোমরা? হ্যালো, শোনা যাচ্ছে আমার আওয়াজ? ব্যাস, তাহলে এই 1.5 টাকা মানে কতগুলো 10 পয়সা থাকবে? অবশ্যই 15টা থাকবে। আরে যেটা ইচ্ছা করবা হয়ে যাবে, নো প্রবলেম, কনসেপ্ট রাখলেই হবে। ও তোমরা যারা জটিল বলছো সেটা আমি এবার দেখাচ্ছি, তোমরা যেটাকে জটিল বলছো।
আমি এটা তখন ভাগ করিনি, তাই না? আমি সেটা ভাগ করে নিই, তো তার জন্য তো ভাগ করে নেবে। ঠিক আছে, এই যেটা তোমরা জটিল বলে সেটা আমি দেখে দিচ্ছি। তো 13-র ভিতরে তিনটে আছে, আর এখানে তাহলে আহ, আচ্ছা আগে সেটা কোথায় গেল, দাঁড়াও। এটা করছিলাম কি, ওটা করছিলাম আমরা, এটা। হুম। এবার তাহলে এই 6.5 এর মধ্যে কত, এইটা করতে যাচ্ছিলাম, তো পয়েন্টটা তুলে 10 করেছিলাম, এই তো করেছিলাম, তাই করেছিলাম তো। তাহলে 5-13 65, 5-13 65 এইটা করেছিলাম না? হুম। এইবারে দেখো, এবার জটিলতার কিচ্ছু নেই এখানে। এই যে মানটা এলো, এটা কি আসলো, টাকা এলো। এইবার আমি যদি বলি 1 টাকায় কতগুলো 10 পয়সা থাকে, তুমি বলবে 10টা থাকে, তাহলে এখানেও 10, তাহলে এই 10 10 কেটে যাবে, অটোমেটিক চলে যাবে। 10 দিয়ে যখন ভাগ হয়ে যাচ্ছে আর দেখার দরকারই নেই, কারণ 3 5 15। কনসেপ্ট ক্লিয়ার রাখলে সব কিভাবেই হয়ে যাবে, ঠিক আছে, ওটা কোনো বিষয় না। কিন্তু তোমরা করেছো, এটা গুড, ভালো। এ ও বি এর বয়স অনুপাত এত, উভয়ের মিলিত বয়স এত, উভয়ের মিলিত বয়স মানে সমষ্টি দিয়েছে। অঙ্ক সোজা মুখোমুখি করো এটা। এর টোটাল কত, 7, অঙ্ক বলছে 35, কত গুণ বেশি, 5 গুণ বেশি। চেয়েছে বি এর বয়স কত, 3 মানে কত হবে, তাহলে 3 5 অপশানে বলো। তারপরে 14 দাগ, 14 দাগ বলো। দাদার থেকে শর্টকাট করছো মানে তোমরা অঙ্ক শিখছো, নো টেনশন। দৈনিক 125টি যন্ত্রাংশ তৈরি করতে কত শ্রমিক লাগবে যদি দৈনিক তৈরি যন্ত্রাংশ এবং কর্মনিযুক্ত শ্রমিকের সংখ্যা বের অনুপাতে? কিছুই না। তার মানে কি, দেখো যন্ত্রাংশ বলছে দৈনিক এতটাই যন্ত্রাংশ তৈরি করতে, যন্ত্রাংশের রেশিও বলে দিচ্ছে 125, আর সেটা মানে 5, 5 মানে 125 কত গুণ বেশি, 25 গুণ বেশি। তাহলে এখানে 2 মানে কত হয়ে যাবে, 25 × 50। আমি এটা করিয়েছিলাম, যাই হোক। নেক্সট দেখো, এক বিশেষ প্রকার ইস্পাত ও লোহা, দেখো কি বলছে, এক বিশেষ প্রকার ইস্পাত, লোহা এবং কার্বন অনুপাত এত আছে, কিছুই না। তার মানে কি বলছে, টোটাল কত, 50। অ্যান্সার কি চাইছে, 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল কার্বন আছে, তাহলে কার্বনের পরিমাণ কত, 50-এ কার্বন দেখতে পেলাম আমি 1, 1। তাহলে 250-এর মধ্যে কত থাকবে, তাহলে কাটলে কত হচ্ছে, 5 আসছে, অপশন বি। নেক্সট 16 দাগ দেখো, এবিসি এর মধ্যে 700টা কেমন ভাবে ভাগ করা হলো, যে এর ও বি এর অংশ এত, বি এর এর অংশ এত, মানে কি এইচ টু বি বলে দিয়েছে, এটা এইচ টু বি আর এটা বি এইচ টু সি, তাই তো? কিচ্ছু না, তাহলে এখান থেকে কি ড ফর্মুলা করে আমরা কি করে নেবো, এইচ টু বি এইচ টু সি মানটা বের করে নেবো। তাহলে এখানে 4 2 8 হয়ে যাবে, এদিকে গুণ করলে 3 4 12 হয়ে যাবে, এদিকে গুণ করলে 3 5 15, এটা আসলে আমার রেশিও। টোটাল যোগ করলে কত আসছে, দেখো 35 আসে। তো আমরা বলছি 35, অঙ্কে সেটা কত বলছি। আচ্ছা এ এ বলছে এ, এ কত টাকা পাবে, আচ্ছা এ 35-এর মধ্যে কত পাচ্ছে, 8 পাচ্ছে। তাহলে 700 টাকার মধ্যে কত পাবে, 35 2 × 70, একটা শূন্য আছে, তাহলে কত হবে, 8 × 20 160, অপশন বি। এই অঙ্কগুলো বোঝানোর কিছু নেই, একদিন হয়ে গেছে, বোঝানোর কিছু নেই সে অঙ্কে। কোনো বিদ্যালয়ে বলো ভালো অঙ্ক এটা, এটা আগের দিন করিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম বা করিয়েছিলাম। কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত এত, তাই 9:2 মানে কত, 11। 11 সমান সমান 132, কত গুণ বেশি গো, 12 গুণ বেশি। তাহলে তাহলে এখানে 9, তাহলে পাস আর ফেল, তাই তো? তাহলে পাস করেছে এখানে কত, 9 11, 9 সরি 12 গুণ, 9 12 108, আর এখানে 12 দুগুণে 24। এই এইখানে ভুল করে কোথায়, যেটা অনেকে ভুল করেছিল আগের দিন যখন পড়াচ্ছিলাম, 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত, দেখো পরীক্ষার্থীটা ফিক্স আছে 132 জনই, ঠিক আছে? তাহলে 4 জন পরীক্ষার্থী যখন পাস করছে, তাহলে 4 জন পরীক্ষার্থী যখন পাস করছে, পাস করার সংখ্যা কত হয়ে যাচ্ছে, 112 হয়ে যাচ্ছে। কিন্তু যখনই এই ফেল, ফেল পার্টি 24 জন ছিল, সেখান থেকে এক্সট্রা 4 জন কিন্তু পাস করলো বলেই 112 জন পাস হলো, তাহলে নিশ্চয়ই ফেল পার্টির সংখ্যা এখন কি হলো, কমে গেল 4টে। এইটা হলো বিশাল কনসেপ্ট, এটা বিশাল কনসেপ্ট, ওই জন্য অনেকে ভুল করে অঙ্কটা। তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত আসছে, 4 8 সঙ্গে 112, আর এখানে 4 5 20। এটা অনেকে ভুল করে, জানো তো।
18 দাগ দেখো, কলকাতা থেকে কোনো এক স্থানের বাস ভাড়া ও ট্রেন ভাড়া এগুলো লিখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যায়, কারণ এটা কিন্তু উল্টো পাল্টা দিয়ে যায়। বাস ভাড়া আর একটা হচ্ছে ট্রেন ভাড়া। বলছে বাস ভাড়া ট্রেন ভাড়া অনুপাত 2:3, 2:3। তো হিসাবের সুবিধার্থে একটা করে শূন্য বাড়িয়ে না। ট্রেনের ভাড়া 20% বাড়লো, দেখেছো উল্টো করে দিয়েছে। ট্রেনের ভাড়া 20% বাড়লো, আচ্ছা 30-এর 20% মানে কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। দেখো 30-এর 20% বাড়া মানে 36 হয়ে যাবে, আর এর 10% বাড়া মানে কত হয়ে যাবে? 22 টাকা হয়ে যাবে বেলে। তাহলে রেশিও কত আসছে? 11:, কারণ 2 যে ভাগ যাচ্ছে লঘিষ্ঠ অনুপাত, তাই না, এরকম 2 যে ভাগ যায়, তাহলে 11:18 আসছে। ঠিক আছে, নেক্সট। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। এই যে ভগ্নাংশ করে উল্টে দিলে ওদের রেশিও বলেছিলাম, তাহলে এর এটা আছে মানে কি, এর রেশিও কত হয়ে যাবে? 3/2 হয়ে যাবে। ডাইরেক্টলি করা শেখো। এর রেশিও আগেরটার মতো, আগেরটা দেখিয়েছি। আর 75% ফ্র্যাকশন ভ্যালু করলে কত আসে? তাই 3/4। তা উল্টে গেলে কি হয়ে যাবে? ভগ্নাংশে উল্টে দিলে রেশিও হয় তার, কারণ এখানে সমান সমান বলে দিয়েছে, এত এর সমান এত এ যখনই বলবে ভগ্নাংশটাকে উল্টে দিলে অ্যাকচুয়াল রেশিও। তাহলে আমার হরগুলোর এলসিএম বের করতে হবে। 3 আর 2 এলসিএম কত হয়? 6 হয়। 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? তুমি বলো 2 এর সঙ্গে যদি আমি 3 গুণ করি 6 হয়, তাই 3টাকে উপরে গুণ করো, 9 হবে। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, তাই 4-এর সঙ্গে সেই 2টা গুণ করো, তাহলে অ্যান্সার আসলো অপশন সি। ক্লিয়ার? নেক্সট যা বললাম, ভগ্নাংশ যখনই বলবে এত এ, এ মানে কি, মানে গুণ তো আছে, এর সমান সমান বি এর এত, জাস্ট উল্টে দেবে, কারণ এই সমান সমান আছে উল্টে যায়। দেখবা কেন উল্টায়, কনসেপ্ট দেখো এইবার। 2/3 ইন্টু এ সমান সমান বি এর 75% মানে কত? 3/4, তাই তো? এবার দেখো, তাহলে আমি যদি এই করতে চাই, এ বাই বি যদি নিয়ে আসি, তাহলে কত হয়ে গেল এখানে? তোমরা যেটা করো আর কি, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে? 3/4 বাই, আবার কি হবে এটা? বাই আবার কি হয়ে যাবে? এই পাশে এটা আছে, ও পাশে গেলে কি হবে? আচ্ছা তোমরা এইভাবে করো না, সরি, তোমরা তো আবার এইভাবে করলে আরো বুঝতে পারবা না। তোমরা কি করবা? কোনাকুনি গুণ করবা। কি? যে এখানে 2a আছে, কি আছে? 2a জটিল করো তোমরা। ভগ্নাংশ থাকা মানে উল্টে দেবো, রেশিও একবারে চলে আসবে। কি আসবে? 2a/3 সমান সমান 3b/4। কত সময় লাগে দেখো। তাহলে এখানে কত হয়ে যাবে? 4 দুগুণে 8a সমান সমান 3 × 9b। তাহলে আলটিমেটলি কি আসছে? a/b করলে সমান সমান 9 এর জায়গায় 9 থাকলো, এ পাশে গুণ আকারে ছিল, ও পাশে 8 আকারে। তাহলে এই ভগ্নাংশ 9:8 আসলো যদি আমি রেশিও করি। বুঝতে পারলে? তাহলে উল্টে যায়, কি হয়? উল্টে যায়, মাথায় রাখবে, সিম্পল। এবার বোঝো কেন উল্টে যায়, শিখে নাও। কেন উল্টাচ্ছে এবার বুঝতে পারছো? কারণ এই পার্টটা যদি এই পার্টটা গুণ আকারে আছে, তাহলে এই পাশে যখন নিয়ে যাব এর ভ্যালু হিসাবে, তখন কি হয়ে যাবে? উল্টে যায় না? ভাগাকার উল্টে যায়। বুঝতে পেরেছো? এই রেশিও আসলো। আর এই বি এর ভ্যালু যেটা এইটা এই পাশে আছে, এই পাশে সমান সমান এই পাশে আনা মানে তার মান চলে আসবে, তাহলে এই পাশে আসবে যখন উল্টে যাবে না, তার জন্য উল্টে যায়। দিয়ে রেশিও করো আর চলে আসবে। নেক্সট 20 দাগ দেখো, শূন্যস্থান পূরণ করো। 12:16 কত হবে? কিছুই না, অঙ্কটা বলো। এটা তোমরা জানো হয়তো যে কিভাবে কি করে, বলো। শূন্যস্থান পূরণ করো, কি হবে? 12:16 মানে কি? 12/16 সমান সমান x/20 করে দাও, হয়ে যাবে অঙ্ক। তাহলে এখানে 4 দিয়ে দেখো সমান সমান ওপর, তাহলে দেখো এখানে 3 এ 4 12, 4 এ 4 16, ওপর ওপরে কাটাকুটি যায়, ওপর নিচে কাটাকুটি যায়, নিচে নিচে কাটাকুটি যায়, 4 5 আর 20। x সমান সমান কত আসছে? 15 আসছে। ক্লিয়ার? নেক্সট দেখো, তোমরা এটা জানো কিনা জানো, দেখ অঙ্কটা দেখে আরো ইজি করে দিই। আরো ইজি কি করে করতে হয়? এটাকে ভাগ করতে হয়, করলে কত হয়? 3:4।
তাহলে এই 4-এর সঙ্গে কত গুণ করে 20 এসছে, দ্বিতীয় অনুপাতটার সঙ্গে দ্বিতীয় অনুপাতটা কত গুণ করে এসছে, কত গুণ করে 5 গুণ করে। তাহলে এর সঙ্গেও 5 গুণ করো, কত হয়? অপশন বি। নেক্সট, তো বুঝ দেখ, দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের বিয়োগফল এত, তোমরা সোজা মুখোমুখি করো। আমরা বলছি 3, ওরা বলছে এত, কত গুণ বেশি? 23 গুণ বেশি। সংখ্যা দুটি কি কি? 5 23 115, একটাই অপশন আছে, এটাই অ্যান্সার। অঙ্কগুলো দেখবার করবা, এরকম টাইপের থাকবে কিন্তু একটাই দিক। দুজন ভদ্রলোকের বয়স অনুপাত এত এবং একজন অপরজনের থেকে এত বছর বড়। বড় মানে কি? ডিফারেন্স বলে দিয়েছি। এখানে কত বড়? অনুপাত হিসেবে 4 বড়। অঙ্ক এটা মুখোমুখি করা যায়। কত গুণ বেশি? তাহলে 40 গুণ বেশি। তাদের বয়সের সমষ্টি চেয়েছে, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হচ্ছে আমাদের হিসাবে? নেওয়ার পর 14, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি? 10 গুণ। অপশন বি অ্যান্সার। কনসেপ্ট দেখে মুখোমুখি করবা, এইসব অঙ্ক বেশি বোঝানোর জায়গা থাকে না, এটাকে অনেকবার করিয়েছে সব। 22 জন শ্রমিক নিয়োগ হলে দৈনিক কতগুলি যন্ত্রাংশ? একই রকম অঙ্ক। দেখো 22 জন শ্রমিক, দুই, দেখো শ্রমিক কি, শ্রমিক সংখ্যার রেশিও বলছে 2, তাহলে এখন যদি 2 হয়, তার মানে 2 মানে কত? 22, কত গুণ বেশি? 11 গুণ। তাহলে 5 মানে 11 গুণ করলে কত হবে? অপশন বি হবে, আগেরটার মধ্যে একটা করে এসছে, জাস্ট উল্টে দিয়েছে এটা। নেক্সট, বলো, এই করতে হবে, কনসেপ্ট আসার কিছু না। 3:2, তাহলে এ বি আর সি, একটা একটা বাদ দিয়ে দাও। 3:5, এর গ্যাপ গুলো পূরণ করে দাও। তাহলে এর আগে কিছু না, মানে পাশাপাশি তাই নেবো, তাহলে এর পাশে কি দেখতে পাচ্ছি? 2 রয়েছে, এর পাশে কে আছে? পাশেরটা নিতে হয় 3। তাহলে এখানে 3 3 কে 9, 3 2 6, 5 2 10, কোন অপশন আছে? অপশন সিপি আছে। সি, এরকম বললে কেন? যাই হোক, প্রতিদাক দেখো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমাদের আমি শিখিয়েছি কিভাবে ভুল না হওয়ার জিনিসটা শিখিয়ে দিয়েছি, তোমাদের জীবনেও ভুল হবে না যা শিখিয়েছে। এইটা হচ্ছে সমগ্র পৃথিবী। মাথায় রাখবে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের পরিমাণ কিন্তু সেমই হয়, ঠিক আছে? অঙ্ক বুঝবে। স্থল জল অনুপাত, কন্টিনেন্ট আর সি সমুদ্র মনে করো, যাই হোক, তো 1:3 আছে। বেশ ভালো করে বুঝবো অঙ্কটা। আবার এখানে বলছে সমগ্র, যখন দক্ষিণ, এটা কি? পৃথিবীর, সম্পূর্ণ পৃথিবীর কথা বলেছে। এটা কি বলেছে? সম্পূর্ণ পৃথিবী। এবার এই দক্ষিণ গোলার্ধের কথা কি বলছে? যে এই অনুপাতটাই নাকি 1:9। আচ্ছা, আগে কি করবা? টোটাল বের করো। টোটাল কত? টোটাল কত? টোটাল বের করো। টোটাল কত হচ্ছে? এখানে আসছে 10, এখানে 4। কি করবা? প্রথমে প্রথমে অনুপাত সেম করে নেবা। কি করে নেবা? মোট সেম করে নাও। মোট সেম করলে এখানে কত গুণ হবে? কত গুণ হবে বলো? 10 আর 10 আর 2 গুণ হবে, আর একে 5 গুণ করো। আরে এলসিএমটা করেই তো সমান করা যাবে, সমান করতে হবে, এই মোটটা আর এই মোটটা সমান করতে হবে। করলে কত গুণ করতে হবে? এদের এলসিএমটা করতে হবে। এলসিএম কত হয়? 20, তাহলে নিশ্চয়ই 4-এর সঙ্গে 5 গুণ করতে হয়েছে, 10-এর সঙ্গে 2 গুণ করতে হয়েছে। তাই যদি হয় একটু, এবার দেখো, এইখান তো গল্প হচ্ছে, বা এইবার হচ্ছে গল্প অঙ্কে, ঠিক আছে? কি গল্প সেটা দেখে নাও। এবার ভাবো এটা কি? এটা যাচ্ছে দক্ষিণ গোলার্ধ, তো সমগ্র পৃথিবীটা কি হবে? দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ হবে না? দক্ষিণ গোলার্ধে যে মোট মান আছে, সমগ্র পৃথিবীটা তো ডবল তার, তার জন্য আরো 2 গুণ করে দাও। এর সঙ্গে না, এর সঙ্গে না, কার সঙ্গে? এর সঙ্গে। কারণ দক্ষিণ গোলার্ধ যদি আমার 20 হয়, অবশ্যই টোটাল কত হয়ে যাবে? 40 হতে যাবে, কারণ উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সেম, তাই না? তার জন্য এর সঙ্গে আবার 2 গুণ করলাম সমগ্র। তাহলে টোটাল কত গুণ হলো? 10। তাহলে এখানে বলতে পারি এখানে কত? 10কে 10, এখানে 10 গুণ হয়েছে, মানে 3 10 30। আর সেখান থেকে দক্ষিণ গোলার্ধ বাদ দাও, তো দক্ষিণ গোলার্ধ আমরা কত গুণ করেছিলাম? 2 গুণ করেছিলাম। তাহলে এখানে 9 দুগুণী, সরি, এখানে 1, তাই তো? 2 কে 2 ইস্টু, এখানে 9 দুগুণী 18। এইবার ডিফারেন্স করলে বেশি চলে আসবে। 8 এলো আর 12 এলো, কাটাকুটি যাচ্ছে 4 দিয়ে, 4 2 8, 3 4 12, 2:3। অপশন উপরে কোনোটি না। বুঝতে পারলে? হুম, এইভাবে করবা দেখেছো আগে কোন জায়গায় বুঝতে পারোনি বলো? যখন ডিলেট করতাম তখন জিজ্ঞেস করছি, কোন জায়গায় বুঝতে পারোনি? ডবল কেন 2 গুণ করলাম বলো তো? কোন জায়গায় বুঝতে পারি?
ডবল কেন করলাম? প্রথমে আমাদের এলসিএম করে সমান করে নিলাম মোটটা, দক্ষিণ গোলার্ধের সঙ্গে মোটটা সমান করলাম। মোট মানে কি? পৃথিবী, সমগ্র পৃথিবীটাকে সমান করলাম। এবার আমার কাছে একটা প্রশ্ন তোমার কাছে, যে দক্ষিণ গোলার্ধের যে আয়তন, পৃথিবীর আয়তন তার কতটুকু হবে? তোমরা গোলার্ধ বোঝো তো? তার দ্বিগুণ হবে না? তার দ্বিগুণ হবে না? তার জন্য তো এই যেটা সমগ্র ভাগের সঙ্গে কত এসেছিল, 20 এসেছিল, দক্ষিণ গোলার্ধ 20, তা নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধ যদি 20 হয়, নিশ্চয়ই সমগ্র পৃথিবী তার ডবল মানে কি 40 হবে, তাই দ্বিগুণ করেছিলাম। বুঝতে পেরেছো? তাও যদি বুঝতে না পাও, রেকর্ডিং মোডটা বারে বারে দেখবে। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। একটা কথা কি জানো, তোমরা যখন অঙ্ক হয় না, অনেকে আমি দেখেছি অনলাইনে ক্লাস, এদিক ওদিক মন থাকে তোমাদের, যাই হোক কোনো ব্যাপার না। দুই ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় এত কিলোমিটার যায়, তো গতিবেগের রেশিও মানে কি? 5 ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে মানে ঘন্টায় কত যাবে? 80 যাবে। কোন ট্রেনটা? এটা দ্বিতীয় ট্রেন, তো তার রেশিও বলেছিল 8। দ্বিতীয়টা রেশিও 8, কত গুণ বেশি? 10 গুণ। তাহলে প্রথম 7 মানে কত? তারও 10 গুণ করে দাও, অ্যান্সার হলো 70। নেক্সট 27 দেখো, দুই ব্যক্তির বয়সের রেশিও 4:7 এবং তাদের একজন অপরজনের থেকে এত বছর বড়। মুখে মুখে করো, মুখোমুখি করো, অনুগার ডিফারেন্স দেখো কত। ডিফারেন্স হচ্ছে 3, কিন্তু অ্যাকচুয়ালটা কত? 30। কত গুণ বেশি? 10 গুণ। টোটাল কত বলেছে? 7 4 11, তাতেও 10 গুণ করলে অপশন বি। এগুলো তো আর করা উচিত না। দেখো আড়াই দেখ, এ ও বি এর টাকার রেশিও বলছে 4:3, তাদের টাকার সমষ্টি এত, একই রকম। বলো বলো, আগে আগে রেশিওর মানটা বের করো। এখানে বলছে 7, অঙ্কে বলছে কত? 700। কত গুণ বেশি? 100 গুণ বেশি। তার মানে এখানে কত হয়ে যাবে? 400 টাকা আর 300 টাকা। এবার ভাবো ইতালি, তাহলে কত টাকা দিলে তাদের টাকার অনুপাত 1:1? কিচ্ছু করার দরকার নেই। কি করবা জানো তো? কি করবা? এই দুটোকে টোটাল করো। যারা যারা একদম বোঝো না, ঠিক আছে, কি করবা? এই দুটোকে টোটাল করো। 700। 700 যদি 1:1 হয় মানে কি? দুই ভাগে ভাগ, দুই ভাগে যদি ভাগ হয়, 1:1 মানে কি? সমান ভাগে ভাগ। তাহলে কটা করে পাবে এক একজন? 350। তাই 350 যদি পাই, তাহলে এও 350, এও 350, তাহলে আলটিমেটলি কি হলো? ক টাকা দিল একে? ক টাকা দিল? তাহলে এখানে 50 টাকা কমে গেছে, মানে নিশ্চয়ই 50 টাকাটা রেখে দিয়েছে। ব্যাস, অপশন ডি। নেক্সট, দুটি সংখ্যার সমষ্টি তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে কি দুটি সংখ্যার সমষ্টি তাদের বিয়োগফলের 3 গুণ, তার মানে কি? দেখো সোজা অঙ্ক, সমষ্টি বলে দিয়েছে এটা, একটা বিয়োগফল বলে দিচ্ছে। কি বলছে? বিয়োগফলের 3 গুণ। তাহলে বিয়োগফল যদি 1 হয়, সমষ্টি হবে 3। ঠিক। এবার সংখ্যা দুটির অনুপাত চেয়েছে, তো আমরা যে সংখ্যা দুটি বের করার নিয়ম কি জানি? যখন সমষ্টি আর বিয়োগফল, বড় সংখ্যা বের করতে হলে ফর্মুলা কি জানি? যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে এই দুটোকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 4/2 একটা আসলো। আরেকটা সংখ্যা কি? ছোট সংখ্যা পেতে গেলে কি করি? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে করলে কত হবে? 2/2। তাহলে এই 2 2 কেটে গেল রেশিওর জন্য, তাহলে এখানে কাটলে কত হয়ে যাবে? 1 আর এখানে 2, 2:1, অপশন এ। বোঝা গেল? অবশ্যই অপশন টেস্ট হবে, করে দেখো। অপশন টেস্টও হবে। কি করে অপশন টেস্ট দেখে নাও। বলছে সমষ্টি বিয়োগফলের 3 গুণ, তাহলে এর সমষ্টি করো, কত হয়? 4 3 7। আর বিয়োগ করলে কত হয়? 2 হয়। তো 3 গুণ হচ্ছে, এটা অ্যান্সার হবে না। এটাও করো, দেখো এইটা হবে একমাত্র। কত আসছে? দেখো 2 আর 1 3, আর বিয়োগ করলে 1, 3 গুণ হলো, হ্যাঁ হলো, এটাই অ্যান্সার। অপশন টেস্টও হবে, নো টেনশন। দেখো বলো 30 দেখো, একটা স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 504, বালক বালিকার অনুপাত 13:, আগে বলো বালক আর বালিকার সংখ্যা বলো। এটা বয়েজ এন্ড এটা গার্লস। এই 504 এখানে টোটাল করলে কত হচ্ছে? 13 আর 11 কত হয়?
24-এর কত গুণ বেশি? না পারলে করে নেবা, না পারলে ছোট ছোট করে নেবা। 21 গুণ হয়, কত গুণ? 21 গুণ। বলছে তাহলে 21 গুণ যদি হয় তাহলে 13 গুণ 21 মানে কত হবে? 13 কে 13 3 হাতে রইলো 1, 13 দুগুণী 26, 13 দুগুণী 26 আর 1 27। 100 বললে কেন? আর এখানে আছে 11, 11 মানে কত হচ্ছে? 243 হচ্ছে। 43 না, 1 আর 2 আর 3, 231 আসছে। এবার বলছে আরো 12 জন বালিকা নতুন ভর্তি হলো, তাহলে 12 জন বালিকা নতুন ভর্তি হলো মানে যোগ হবে এর সঙ্গে। তাহলে 273 ইস্টু এখানে যোগ করলে কত হয়? 2 এর 1 3, আর এদিকে হচ্ছে 3 এর 1 4, এখানে 2। দেখো এটা কত দিয়ে কাটছে? 3 দিয়ে কাটছে, দেখো 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 9 27, 3 অক্ষে 3, আর এখানে 3 8 24, 3 অক্ষে 3, 91 81 অপশন পেয়ে গেছে। নেক্সট একটু দেখো, কোন স্কুলের শিক্ষক ও শিক্ষিকার অনুপাত এত যদি শিক্ষিকার সংখ্যা এত হয়, তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষিকা হচ্ছে 8, অঙ্কে বলছে সেটা কত? 56। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? তাহলে চেয়েছে অ্যান্সার কি? 7 গুণ, 7 আর 7 গুণ, তাহলে মোট চেয়েছে, তাহলে মোট কত হচ্ছে অনুপাতে? তার থেকে 7 গুণ করলে কত? নেক্সট, দুই সংখ্যার উপর 4:7, তাদের অন্তর এত, বলো মুখে মুখে বলো। ডিফারেন্স কত? 3, অঙ্কে বলছে 18, কত গুণ? 6 গুণ। বড় সংখ্যাটা কত? তাহলে 6 33 দেখ, বলো। তাহলে প্রস্থ 5 মানেই কত বলে দিয়েছে? এত। তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে 5 মানেই 20.5, 5 মানে 20.5, তাহলে 7 মানে কত হবে? 7 দৈর্ঘ্য, 7 মানে কত করলে হয়ে যাবে? 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 205-এর ডবল কত হয় গো? 410, তাই না? ঠিক তো? তাহলে একটার আগে 10 আর আটটার আগে মানে কাটাকুটি করলে 41, তাহলে 4.1 হয়। তাহলে 4.1 যদি হয় 7 অক্ষে 7, 4 7 28, একটা 10.28.7 অপশন হবে। নেক্সট, এই বিডিএফের লাস্ট, কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, তার আয় কি বলছে? বৃদ্ধি পেয়েছে এত, এখন তার আয় কত? তাহলে 12 মানেই 3600, কত গুণ বেশি? 300 গুণ বেশি। তাই 13 মানে এখন কত হবে? 3900 টাকা। গেল আমার এটা। নেক্সট, চলে আসো সিরাপ বাবুতে। 40 লিটার সর্বোচ্চ সিরাপের পরিমাণ 60%। কি করে করে বলো? তাই 40 লিটার যদি 60%, 40-এর 60% মানে কত হয়? তোমরা রেশিও করতে পারো, কিছু করার দরকার, রেশিও করতে পারো। 60% ফ্র্যাকশন হলে করো। 24 কি আসলো এটা? ফ্র্যাকশন ভ্যালু করলাম। 60% ফ্র্যাকশন ভ্যালু মানে কত? 3/5। তাই মোট মোট মিশ্রণের পরিমাণ যখন 5 হবে তখন 3 হবে কি? সিরাপের পরিমাণ, আর বাকিটা জল। তাহলে এটা হচ্ছে ওয়াটার, 2 হচ্ছে জল। এই 5-এর ভিতরে 3 হচ্ছে সিরাপ, আর বাকি কত আছে? তাহলে 2 নিশ্চয়ই জল। ঠিক, এটাকেই অ্যাকচুয়ালি সেটা কি বলছে সেটাই বলছি। অ্যাকচুয়ালি সেটা কত বলছে? এটা যদি টোটাল 5 হয়, আর সেই 5 মানেই কত বলছে? 40, কত গুণ বেশি? 8 গুণ বেশি। তাহলে এখানে এটা 3 না, 3 8 24, আর এখানে 2 না। দেখো 16 24 40 চলে আসলো। এর বলছে সেটাতে আরো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ 40% হবে। 40% ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 2 এর 5 মানে কি?
কত দেওয়ার জল মেশালে মিশ্রণের সিরাপের পরিমাণ, তাহলে 2/5 মানে 2 যখন সিরাপ, 2/5, 5-এর ভিতরে 2 যদি সিরাপ হয় বাকিটা কি? 3 জল। তুমি কি মেশাচ্ছ? জল মেশাচ্ছ না? তাহলে জল যখন মেশাচ্ছ, অঙ্ক কিন্তু হয়ে গেছে। জল যখন মেশাচ্ছ তাহলে আগে সিরাপ যা ছিল এখনো তাই আছে, তাহলে আগেরটা আনতে গেলে কত গুণ করতে হবে এর সাথে? তাহলে একেও 12 গুণ করতে হবে। একে যেমন 12 গুণ করলাম, 3 × 12 = 36। তাহলে আগে ছিল জল 16, এখন হলো 36, কতটুকু মেশালে? হ্যাঁ বলো। কেন এটা শর্ট মনে হচ্ছে না? এটা কনসেপ্ট দিয়ে শর্ট, এটা কনসেপ্ট দিয়ে শর্ট করলাম। কনসেপ্ট দিয়ে শর্ট, এটা তুমি যখন প্র্যাকটিস করবে না, 1-2 লাইনে করে শেষ করবে। আমি করাচ্ছি বলে, তুমি যখনই 60% দেখছো তোমার মাথায় ক্যালকুলেশন চলে আসবে, এটা কত? 24, 40, 40-এর 60% মানে কত? 24, তাই না? তাহলে বাকিটা কি? বাকিটা 40-এর ভিতরে 24 যদি তোমার হয় সিরাপ, তাহলে বাকি 16টা হচ্ছে, 16 হচ্ছে কি? 40-এর ভিতরে 24 যদি হয় সিরাপ, বাকি আছে 16, 16 হচ্ছে জল। ব্যাস। এবার তোমার হচ্ছে 40% চলে আসছে, 40% ফ্র্যাকশন ভ্যালু করলেই তো মুখোমুখি চলে আসে যে 2/5, তার মানে কি 2 হচ্ছে সিরাপ আর হচ্ছে 3 কি? বাকি 3 হচ্ছে জল। সেম যদি করি এগুলো তো মুখোমুখি চলে আসবে, এখানে কত আসবে? গুণ করবো 12, তাহলে এখানে কত হয়ে যাবে? 12 যখনই গুণ করলাম 36, তোমার মুখোমুখি ক্যালকুলেশন হয়ে যাবে। কত? 10 সেকেন্ড লাগবে না করতে, তাহলে 20 আনসার। আর তোমার যদি শর্টকাটটা জানা থাকে আমি এর ভিতরে করি না সাধারণত, বুঝলে? এবং জানা থাকলে বলো যদি হয়। 40 × 20 কোথা থেকে পাচ্ছ তুমি? 60 আর 40-এর ডিফারেন্স। ভাই মুখস্থ করে অঙ্ক করো না, একটা একটা সাজেশন দিই, মুখস্থ করে অঙ্ক করো না, ঠিক আছে? আমি মুখস্থ করে অঙ্ক করতে খুব মানা করি, বুঝতে পারলে? যখন করতে যাবা দেখবা একটা হচ্ছে আর একটা হচ্ছে না, তখনই ফেসে যাবে। আর কনসেপ্ট জানা থাকলে যত কঠিনই ঘুরিয়ে পিছিয়ে দিক পারবে। ওই জন্য ওই কনসেপ্ট শেখো। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, কনসেপ্ট একবার শিখে যাবে, দেখবে অঙ্কের মজা কি জিনিস। লোকে যেটা 20 সেকেন্ডে নামাচ্ছে, তোমার ব্রেনে ক্যালকুলেশনে সেটা 10 সেকেন্ডে নেমে যাবে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পরে তাদের বয়স অনুপাত এত, তাদের বর্তমান বয়স কত বলো? দেখো এর ওই সেই ক্রস প্রোডাক্ট যদি করি হয়ে যাবে, তাই না? এটা বর্তমানে এত আছে 3:1, পরে হচ্ছে 2:1, কত বছরের গ্যাপ বলেছে? 15 বছর পর পরে, তাহলে এখানেও 15, এখানেও 15, করলে কত হচ্ছে দেখো? এখানে 2 × 2, 3 × 3, একটা ডিফারেন্স, আর এখানে কত আসছে? এখানে 1 মানেই 15, তাই আসছে তো? 15 × 2 = 30, 15 × 15 হয় 1 মানেই 15, তাহলে আসছে কত? 3 × 45, আর 15 × 15, 45-এর 15 অ্যান্সার, তাই না? বুঝতে পারলে ক্রস প্রোডাক্টে ইজি হয়ে গেল। না হলে ওই পদ্ধতি করবে, ডিফারেন্স সেম করে নিয়ে, ওটা দেখাচ্ছে না। আর 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সে 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে, এই অঙ্কটা আগের দিন পরীক্ষা মানে দিয়েছিলাম, এলে এই টাইপের হয়তো সকলের গড় বয়স 2 করে বৃদ্ধি পায়, তাহলে 6 জন মহিলা কি বলছেন তাহলে? 6 জন মহিলা আছে একটি দলে, 55 ও 60 বছর বয়সে 2 জন মহিলার পরিবর্তে, তাহলে কি? যারা বেরিয়ে গেল, ভালো করে বুঝতে, যারা বেরিয়ে গেল, একজন 60 বছর নিয়ে গেল, একজন 55 বছর, তাই টোটাল কত নিয়ে গেল তারা? বলো কত? 115 বছর নিয়ে কিন্তু তারা বেরিয়ে গেছে। এবার দেখো তাদের পরিবর্তে 2 জন মহিলা আবার আসছে, নতুন করে আসলেই 2 বছর করে বেড়ে যাচ্ছে, তো 2 বছর করে বেড়ে যাচ্ছে মানে গড় বেড়ে গেল, তাহলে এক্সট্রা নিশ্চয়ই 100, যারা গেছে তারা 115 বছর নিয়ে গেছে, কিন্তু যারা এসছে এক্সট্রা নিশ্চয়ই গড় বেড়েছে, মানে কত বাড়লো? 6 × 2 = 12, তাহলে নিশ্চয়ই এই 12 বছর এক্সট্রা কারা এনেছে? এই 2 জন ব্যক্তি এনেছে। তাহলে 2 জন ব্যক্তি যদি নিয়ে আসে, তাহলে 2 জন ব্যক্তি 12 এনেছে, তাহলে 2 জন ব্যক্তি টোটাল কত হয়ে যাচ্ছে? 5 আর 2 = 7, কত হচ্ছে?
127 দুইজনের মোট বয়স, কিন্তু এসে মহিলা দুটোর গড়, দুইজনের গড় চেয়েছে, দুইজন মানে দুই দিয়ে ভাগ করে দেবো মোটটাকে। তাই যদি করি কত আসছে, 6 2 দাদা 12 হয়, আর এখানে 7 ভিতর কবার যাবে, 3 2 6 হয়, মানে 63.5 অপশন। বুঝতে পারলো তো? কিচ্ছু নেই। নেক্সট দেখো, পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% কর্মক্ষম, কিচ্ছু নেই অঙ্কটা। পি ইস টু কিউ এর কার্যক্ষমতা বা কর্মদক্ষতা বের করে নাও। 50% ফ্র্যাকশন বলে করলে কত হবে বলো? তাহলে কি কে বেশি এখানে ভালো করবে, বলছে কিউ পি এর থেকে এত বেশি, তাহলে কিউ কিন্তু বেশি। পি যদি 2 হয় সেখানে তার থেকে 1 আর 2 মানে কি 2 এ 1 বেশি, মানে কিউ হচ্ছে 3 কার্যক্ষমতা। এটা ক্লিয়ার তো? 50% ফ্র্যাকশন ভ্যালু মানে 50/100 কাটাকুটি করলে 1 আর 2 হয়, মানে 2 যদি পি হয় তার থেকে কিউ 1 বেশি, মানে 3। চলে আসলো কার্যক্ষমতা। তাহলে বলছে পি একটি কাজ 9 দিনে করতে পারে, এই মোট কাজ কত আছে, পি যদি 9 দিনে করে, পি করছে কয় দিনে, 9 দিনে, কিন্তু পি এর প্রত্যেক দিনের কার্যক্ষমতা কত, 2। তাহলে এক এক দিন যদি 2 করে করে পি, তাহলে 9 দিনে কত করবে, 18 করবে। তাই এই কাজটা হচ্ছে মোট কাজ, সেই কাজটাই কিউ করবে। কিউ তো পার ডে 3 করে করে, পার ডে কাজ দিয়ে মোট কাজকে ভাগ করলে দিন পেয়ে যাবে, 318। কিউ এর লাগবে সেই কাজটা করতে কয় দিন বলো, কয়দিন, 6 দিন। এবার অঙ্ক আরো ইজি করে দিই, করে দেবো আরো ইজি, আরো অঙ্ক সিজি করে দিই। এইবার দেখো, এটা তো কনসেপ্ট দেখালাম, এটাও কনসেপ্ট। মাথায় রাখবে কি, আমরা তো এতদিন করে এসে সময়ের উল্টো কি হয়, কার্যক্ষমতা হয়। তাহলে এখানে রয়েছে কার্যক্ষমতা, এফিসিয়েন্সি দিয়েও আছে, তাহলে উল্টো করে যদি বলি, এফিসিয়েন্সির উল্টো কি হয়ে যাবে, সময় হয়ে যাবে। তাহলে আমাদের পি এ, পি বলছি 3 দিন সময় লাগে, 3 সময় লাগে, অঙ্কে সেটা বলছে 9, তাহলে কত গুণ বেশি। তাহলে আমাদের কিউ এর যেটা 2 লাগবে তারও 3 গুণ করলে, দেখেছো মুখোমুখি করে দেখেছো, একটু বুঝতে। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। এলসিএম করো, 30 আর 20 এলসিএম করো, 30 আর 20 এলসিএম করলে কত আসছে, আসছে 60। তাহলে এখানে এফিসিয়েন্সি কত, 2, এখানে 3, তাই না? এবার বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। নল দুটি একই চলে 30 মিনিটে, ভরছে কে, ওই দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যতক্ষণ 30 মিনিট ও 20 মিনিট দূরে খালি হচ্ছে। আচ্ছা, তো দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিট। আচ্ছা, তাহলে বন্ধ কে হচ্ছে, তাহলে দ্বিতীয় নলটা কিন্তু বন্ধ হচ্ছে, কিন্তু শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কে চলছে, কত মিনিট, তাহলে 15 মিনিটই কিন্তু এই নলটা চলেছে, যেহেতু দ্বিতীয় নলটা বন্ধ হচ্ছে, মানে প্রথম নলটা কিন্তু প্রথম থেকেই চলছে। তাহলে 15 মিনিট ধরে যদি এই নলটা চলে, তাহলে কতটুকু খালি করবে সে, 1 মিনিটে 2 করে, তাহলে 30 খালি করে দিল। এই যে 60 ইউনিট ছিল তার মধ্যে 30 ইউনিট একা খালি করলো কে, এ। তাহলে এই যে আর যে বাকি 30টা কে খালি করেছিল, নিশ্চয়ই বি খালি করে বেরিয়ে গেছিল। বি এর তো 1 মিনিটে 3 করে, তাহলে 30 ইউনিট খালি করতে কয় মিনিট লেগেছিল, 10 মিনিট। তাহলে বি কটটুক করে চলে গেছিল, মানে দ্বিতীয় নলটা 10 মিনিট করে চলে গেছিল, এটাই আছে। নেক্সট, স্বাভাবিক বেগের 3/4 বেগ নিয়ে, মানে কি স্বাভাবিক যখন 4 ছিল আর এখন কত, স্বাভাবিক বেগের 3/4 বেগ, তার মানে কি আগে 4 ছিল, এখন বেগ কত, 3। বুঝা গেল? এটা এটা আগে, আগেরটা আগে, এখন 3 কমে গেছে। চললে এক ব্যক্তি একটি স্থানে পর্যন্ত 15 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট। সিম্পল, উল্টে দাও, কি করবা, উল্টে দাও, এটা স্পিডের রেশিও।
স্পিডের রেশিও উল্টো কি হয় বলো? কি রেশিও হয়? টাইম রেশিও। টাইম রেশিও। এবার দেখো আমাদের হিসাবে দেখছি কতটুক সময় বেশি লাগছে, 1 ইউনিট সময় বেশি লাগছে, তাই না? দেখো মানে দেরি হচ্ছে, 1 মিনিট এক্সট্রা লাগছে মানে কি তোমার 1 মিনিট দেরি হচ্ছে। তোমার স্বাভাবিক সময় কত? তোমার অ্যাকচুয়াল স্বাভাবিক সময় হচ্ছে কি 3 মিনিট লাগবে, কিন্তু এখন তোমার 4 মিনিট, তার মানে বেশি লাগছে কত, মানে দেরি হচ্ছে কত তোমার? 1 মিনিট দেরি হয়েছে আসতে। মানে অঙ্কে সেটা বলছে ক মিনিট, আমরা যেটা বলছি 1, সেটা বলছে 20। অ্যান্সার থেকে স্বাভাবিক সময় কত, তো স্বাভাবিক সময় কত ছিল 3 ইউনিট, 3 মানে কত, 3 × 20। অঙ্ক দেখবে আর করবে। নেক্সট 7 দাগ দেখো কি বলছে। 60 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যাবে বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে। প্রশ্ন আমার এইখানে যে কি, এটা আছে কি কিলোমিটার/আওয়ার, সেখানে কি করতে হবে তাহলে, যে তোমার সেকেন্ডে আছে এটা, তাহলে আমাকে মিটার/সেকেন্ডে কনভার্ট। তো ট্রেন প্রত্যেক সেকেন্ডে কত যায় কনভার্ট করে দাও, তাহলে 5/18 দিয়ে গুণ করে দিই। তাহলে কি পেয়ে গেলাম, প্রত্যেক সেকেন্ডে ট্রেন কত মিটার যায় না, 60 × 5/18 করলাম মানে এত মিটার যায় প্রত্যেক সেকেন্ড। কিন্তু ও তো গেছে 30 সেকেন্ড, তাহলে 30টাই গুণ করে দাও। ঠিক আছে, এই ব্যাপারটা তুমি বললে 3 × 20 = 60 হয়ে যায়, আর এখানে থাকে 5×6 = 30 হয়ে যায়। এখানে 6 ছিল, কারণ 3 × 20 3 দিয়ে কেটেছি। হ্যাঁ, আর কি যাচ্ছে দাদা? কি করলাম গো, এই ঠিক করলাম। ও এটা একবারে এটা 30 ছিল তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিকই করেছো, অসুবিধা নেই। করে দিচ্ছি নোটে। তাহলে দেখো, তাহলে 30 সেকেন্ডও কি করেছে অতিক্রম, ধাবমান একটি ট্রেন একই প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। বেশ, এইবার কাটাকুটি করো। আর এখানে 6, আর 6টা কাটেনি তাই না, এখানে 3 × 60 ওই জন্য হচ্ছে 6 দিয়ে কাটলে এখানে 5×6 = 30। আলটিমেটলি মোট ডিস্টেন্স কত গেল দেখো, 5×5 = 25 × 20 কত হয়ে যাবে? তাহলে মোট দূরত্ব কিন্তু 500 গেছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও যায় আবার ট্রেন নিজের দৈর্ঘ্যটাও যায়, তাহলে টোটাল কত, 500। তার মধ্যে 200 হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে বাকি টাকা, বাকি 300 টাকার 300 হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে ওটাই অ্যান্সার। নেক্সট, কোনো মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে 5 গুণ? এই টাইপের অঙ্ক ভরি ভরি করিয়েছি। তুমি 1 টাকা ব্যাংকে রেখেছো, সেই টাকাটা তোমার বেড়ে চড়ে কত হয়ে গেল, 7 টাকা। তাহলে মিডিলে তুমি কি পেলে, 6 টাকা কি পেলে, ইন্টারেস্ট পেলে, সুদ পেলে 6 টাকা। এর বলছি তোমার কত বছরে 5 গুণ হবে। তাহলে 1 টাকা রেখে তোমার হয়ে গেল কত, এবার কত বলছে, 5 গুণ। না না, 5 গুণ বলেছি। এই 5 গুণ যদি হয় তাহলে 1 টাকায় 5 গুণ হচ্ছে, মানে সুদ পাচ্ছ ক টাকা বলো, 4 টাকা। অঙ্কে দেখো বলছে 7 বছরে 3 গুণ পেয়েছো। আর সরি সরি সরি, আমি খেয়াল করিনি, আমাদের ভুল হয়েছে, মিস্টেক। কোথায় মিস্টেক তোমাদের বললে না কেউ? 1 টাকা রেখে 7 গুণ নয়, এখানে 3 গুণ বলেছি 7 বছরে, তাহলে 3 টাকা হয়েছে, এটা কেউ বললে না, খারাপ লাগলো। 3 গুণের জন্য 3 টাকা, তাহলে এক্সট্রা ক টাকা পেলে, 2 টাকা সুদ পেয়েছো। এর বলতে সেই টাকাটা 5 গুণ যদি হয়, তার মানে সুদ পাচ্ছ কত, তার মধ্যে 5 গুণ যদি হয় সুদ পাচ্ছ কত, 4 টাকা সুদ। তার মানে যদি 2 টাকা সুদ পেতে সময় লেগেছিল কত, 2 টাকা সুদ পেতে 7 বছর সময় লেগেছে, তাই 4 টাকা সুদ পেতে ক বছর লাগবে, অবশ্যই ডবল, তাই ডবল লাগবে। 7 দুগুণে 14 বছর অ্যান্সার। ঠিক আছে, 14 বছর অ্যান্সার, যেটা অপশনে দেখো সিতে সিতে। নেক্সট দেখো 9 দাগ কি বলছে, 225 মিটার ইন্টু 48 মিটার পরিমাপের, এটা মানে কিন্তু ক্ষেত্রফল, এটা মানে কি ক্ষেত্রফল। হ্যাঁ, পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে? এগুলো কি করতে হয় বলতো, বর্গাকার মাপের বলেছে, বর্গাকার মাপের মানে কি, বর্গাকার মাপের মানে কি তাই বলো, পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে, কতগুলি টালি লাগবে। এক্ষেত্রে কি করতে হয় মনে আছে, তোমাদের কি মনে আছে, পারবে কেউ?
পারবে না না? আচ্ছা 25 আর 12 কত হয় গো? সরি সরি, 15 আর 12 কত হয়? 180, তাই না? 180, 180 দুগুণে, আচ্ছা দেখো এই অঙ্কটা কিভাবে করতে হয় বলো তো। তাহলে একটা সিম্পল লজিক বুঝবে। বলছে যে এত মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি লাগে? হুম? আচ্ছা, সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি তাই। তো এখানে দেখো 225 আছে, তো কমন পার্টটা খুঁজবে। আচ্ছা, কমন পার্ট গুলো খুঁজে বার করে দাও। 225 যদি আমি ভাঙি কি হবে বলতো? কি আসবে বলো? এই 3 গুণ 3 গুণ 5, 5 আসবে, 48কে ভাঙলে বলো বলো। এই আছে, ঠিক। আচ্ছা, এবার বর্গাকার মানে কি দাদা? এর বড়, এর বর্গাকার মানে কি? স্কোয়ার থাকবে, তাহলে এখানে দুটো 3 আছে, এখানে দুটো 5 আছে, বেশ, তাহলে একটা 3 বেরিয়ে গেল, একটা 5 বেরিয়ে গেল। হুম, এখানে দুটো, এখানে দুটো আছে, বেরিয়ে গেল। তাহলে এখানে একটা 3, তাহলে এখানে আরো একটা 3-এর ঘাটতি, সেই 3টাও গুণ করে দাও। টোটাল কথা হচ্ছে দেখো এবার কত হচ্ছে। 180 আসছে। ওদের গসাগু কত আসছে? গসাগু 3 আসছে, তাহলে কত আসছে? 1200 আসছে। আচ্ছা তাই করো, তাহলে এদের এদের কত আসছে? 3 গসাগু আসছে। হ্যাঁ, সরি সরি, গসাগু করেই করতে, আমি যেটা করতে চাইছিলাম ওটাই, হ্যাঁ সরি, কি করলাম, যাই হোক, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। তো এখানে কত আসছে? এইভাবে করতে হয়। আর এখানে কত আসছে? 348। হুম, তাহলে গুণ করলে কত আসছে? তারপরে, না না, তুমি যেভাবে করছিলে বলো কি করলে। করলে গুণ করলে কত আসছে? গুণ করলে কত হচ্ছে? হ্যাঁ, ওটাই আনতে হবে, ঠিক আছে। হুম হুম ওই গসাগুটাই বাদ দিতে হবে। এটাই করতে হয়, এটাই করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে যখন এলসিএম করবে। এটার কারণ আছে কেন হয় এরকম। কি করবে, এদের যে গসাগু কমন পার্টটা বাদ দিয়ে, কি করবে, কমন পার্ট বাদ দিয়ে দাও। কমন কি আছে? 3, গসাগু 3 আছে, বাকি যেটা আছে 75। আর এটাকে কত আছে এটা? 16। গুণ করলে কত হয়ে যাচ্ছে? 1200টি হচ্ছে। তাহলে 1200টি, আচ্ছা এখানে সরি সরি, এখানে আমি 180টা কেন বেরোচ্ছিল বলতো বারবারে? কারণ এখানে একটা আয়তাকার অংশকে বাড়াতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কত, এখানে কতগুলো টালি বলেছে, আমি একটু ভুল করছিলাম ওই জন্য। এখানে টালির সংখ্যা চেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি চেয়েছে, এখানে আমার সংখ্যা চাইছে, হ্যাঁ তার জন্য এটা হবে। মাথায় রাখবে গসাগুটাকে আউট করে দেওয়া, ঠিক আছে, দিয়ে যেটা পড়ে থাকবে গুণ করে দাও, তাহলেই অ্যান্সার বেরিয়ে আসবে। যাই হোক, নেক্সট দেখো। একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে?
এ তো করিয়েছি আগের দিন, বলো। আগের দিন তো করালাম ঘড়ি অঙ্ক অনেকগুলো। 5টি ঘন্টা বাজতে মানে কতগুলো গ্যাপ থাকবে? 4টে গ্যাপ, 3 সেকেন্ড। এই 6টি ঘন্টা বাজে যারা দেখুনি ঘড়ি অঙ্ক দেখে আসবে। মানে 5টা গ্যাপ, মানে 15/4 মানে কত? অপশন ডি। 11 দাগ বলো। তিন ব্যক্তি বর্তমান বয়সের সমষ্টি 171 বছর। বলো। তিন ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি 171 বছর। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত। তাহলে এটা কি 4 বছর আগে? তাহলে 4 বছর আগে যদি এটা হয়, এখন যদি বর্তমানে এইটা হয়, তাহলে 4 বছর আগে যদি ফিরে যায়, 4 বছর না, সরি 8 বছর, 8 বছর, তাহলে এই তিনজনের 8 বছর যদি পিছিয়ে যায়, টোটাল কত? 3 আর 24 কমে যাবে। 8 বছর করে কমে যাওয়া মানে কি? 24 কমে যাবে টোটাল তিনজনের। তাই এখান থেকে 24 বিয়োগ করো, কত হয় বলো? বিয়োগ করলে 107 এসে তো 147। তো এটা, এটা কি 8 বছর আগেকার রেশিও, আর এটা হচ্ছে 8 বছর আগেকার মোট। তো অনুপাতের মোট করে ফেলো। 21 মানে 147, কত গুণ বেশি তাহলে? 7 গুণ বেশি। কত গুণ বেশি? 7 গুণ। তাহলে 8 বছর আগে কনিষ্ঠতম চেয়েছি, কত ছিল? 42। তাহলে বর্তমানে কত হয়ে যাবে? 8 যোগ করতে হবে, কারণ এটা 8 বছর আগে গল্প ধরছিলাম। অ্যান্সার হবে। এই অঙ্কগুলো তো দেখানো উচিত না, দিন ধরে অঙ্ক করাচ্ছি, তবুও করাচ্ছি প্র্যাকটিসের জন্য। 12 দাগ বলো, আমার আগে বলার চেষ্টা করো। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদে আসলে এত গুণ হয়, মানে 4 থেকে এত গুণ হয়ে গেছে, বার্ষিক সুদের হার কত? বলো। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদে আসলের এত গুণ, মানে আসল যদি 4 টাকা হয়, সেখানে 9 টাকা কি কি হয়েছে? সিম্পল লজিক বুঝবে। সুদ আসল ওটা অবশ্যই এত গুণ হয়েছে মানে কি, সুদ আসলটাই বাড়ে। সুদে আসলে মানে কি, 4 টাকা রেখে তোমার সুদে আসলে 9 টাকা হয়ে গেছে। চক্রবৃদ্ধি হারে, কি কি হারে? চক্রবৃদ্ধি সুদে হারে, তাই না? এক মিনিট, এক মিনিট। আচ্ছা, দেখো এই অঙ্কটা ইজি। এটা দেখো, যখনই এটা চলে আসলো, তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেদিন করাচ্ছিলাম, ওয়েট ওয়েট, করছি, পরে বললাম, অঙ্কটা করতে দাও। 4:9, এটা কি? এটা ছিল পি আসল, এটা সুদ আসল। তোমাদের অঙ্ক করেছিলাম মনে আছে, যখন বলেছিলাম সুদের হার যখন বলবে, যত কি বলবে, যত টাইম বলবে তত কিউব করবে। 3 বললে কিউব রুট করতাম, 4 বললে √4 থাকতো, ঠিক আছে? যেহেতু এখন 2 মানে রুট, এটা যদি করি একটু আলটা চলে আসবে কি, 2 আর এখানে 3, মানে 2 টাকা রেখে তোমার 3 টাকা হয়ে গেল। তাহলে মানে নিশ্চয়ই কি, 2 টাকায় তুমি 1 টাকা সুদ পেয়েছো। তাহলে আনসার কি হয়ে যাবে? 50%। 50% কি একটা বলছিলে, সঠিক বলেছিলে। নেক্সট দেখো, 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়, তাহলে কাজের পরিমাণটা নিচে, হ্যাঁ? তাহলে কি, গুড, গুড, তাই হবে সবাই যখন বলছো। 12টি গরু একত্রে 7 দিনে খাওয়ার পরিমাণটা নিচে, মানে কাজ করছে তো, খাওয়ার একটা কাজ, এত কেজি খাই সমান সমান। পরের শর্ত কি বলছে? পরের শর্ত বলছে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? ধরুন X কেজি ঘাস খাবে। এই কাটাকুটি করে কত আসছে, সেটা অ্যান্সার। আমি আর করে দিচ্ছি না, কত এসছে এটা কাটাকুটি করে, তাদের কাটাকুটি করে 1350 অ্যান্সার। কি করাবে এবার? কিন্তু এইটাই কিন্তু থাকবে পরীক্ষায়, ভেবো না যে থাকে না। এক ব্যক্তি 2 টাকা মূল্যের আমের 1/5 অংশ, আচ্ছা 2 টাকা মূল্যের আমের 1/5 অংশ 5% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রি করায় মোটের উপর লাভের হার কত হবে? বলো কি হবে এটা? তাহলে কি করলে বলো? তার মানে কি, অঙ্কটা ভালো করে বোঝো, অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এই এক ব্যক্তির 2 টাকা মূল্যের আমের
হুম, 1/5 5% লাভ করেছে, তাহলে 1/5 5% লাভ করেছে। বাকি কত অংশ আছে? হুম, 4/5, 4 অংশ বিক্রি করেছে, তাই তো? পঁয়ষট্টি আসছে, আর খরচ কত? 35, ঠিক আছে। কত অ্যান্সার? 13 আসছে। আচ্ছা, তোমরা কিভাবে করো এই অঙ্ক? আচ্ছা, তুমি এইভাবে করলে, যাই হোক, দেখে নাও। বলছে এক ব্যক্তি 2 টাকা মূল্যের আমের 1/5 5% লাভ করছে, ঠিক আছে? তাহলে 1/5 মানে কি? একদম সোজা কিন্তু অঙ্ক, টাপ বলে কিছু নেই, দেখো বলে দিচ্ছি, খুব সোজা। তাহলে আমরা ধরে নেবো 5% লাভ, তো তো 2 টাকা মূল্য হোক আর মূল্য ফুল্য দেখার দরকার নেই। 5 কত হলো? 5 5 টাকা, মানে টাকা লাভ করছে, হ্যাঁ 5 টাকা লাভ করলো। আর এখানে বাকি আছে কত অংশ? 4 অংশ। আর বাকি আছে 4, তাহলে 15% লাভ করছে, মানে কটা, মানে ধরে নাও টাকায় লাভ ওটা। তাহলে কত টাকা হলো? তারপর 60 টাকা লাভ হলো। টোটালি কত এখানে? 5 পরিমাণ। আর এখানে কত হচ্ছে? 65। তার মানে কত পার্সেন্ট হবে? 5-এর কত গুণ এটা? তা নিশ্চয়ই 13% করে হচ্ছে, অপশন বি। হুম, কনসেপ্টটা ধরতে পারছো না, তাই তো? দেখেন, এখানে তুমি কি করবা, মোটের উপর লাভ বলেছে তো, ভালো করে বুঝবে। মোটের উপরে লাভ বলেছে তো। হুম, জটিল করে করলে তখন বুঝতে পারতে হয়তো, কিন্তু জটিল করে করে নিজেই সেই বুঝতে পারছে না। এই অঙ্ক যারা শিখিয়েছিলাম ভালো করে জানে তারা। দেখে নাও কি করতে হয় অঙ্কটা। এখানে কত পরিমাণ আছে? 1 পরিমাণ। তার উপরে কত পার্সেন্ট লাভ? 5% লাভ। অ্যাড করে সমান সমান কত আসলো? 5 এলো, +5, কিন্তু লাভ বলে প্লাস লিখলাম। তারপরে দেখো, তাহলে বাকি অংশ, তাহলে 5 অংশের ভিতরে 1 অংশ নিয়ে নেবে, বাকি কত আছে? 4। সেখানে তুমি 15% লাভ করছো। হুম, সমান সমান কত হবে তাহলে? 4 15 +60 এলো। তাহলে সমান সমান এখানে টোটাল কত? 5। কত পার্সেন্ট আমরা জানি না, কত পার্সেন্ট জানি না। গুণ করলে টোটাল কত হবে? 60 আর 5-এ +65, কিন্তু দেখো এখানে দুটোই প্লাস আছে, তাহলে +65। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে +65 আসবে? তুমি বলে দাদা +13 গুণ করলে, তাহলে 13%। তাও হবে, তাও হবে, অবভিয়াসলি হবে, কেন হবে না? এটাই তো বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমার এটা মনে করো, প্রথমটা মনে করো আমার লস বলেছে, এটা ভাবো লস বলেছে, তাহলে কি করতাম? 1 গুণ -5%, তাহলে সমান সমান কত হতো? -5 হতো। এখানে দেখো 4 গুণ +15, মানে কত হয়ে যাবে? +60। এর ডিফারেন্স কত হয়ে যাবে? এখানে কত? 5। এর ডিফারেন্স কত হয়ে যাবে? 45 হচ্ছে, কি বলো? 55 এলো। তাহলে এখানে +55, কিন্তু মাইনাস না, কারণ বড় সংখ্যার আগে কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন। +55, তাহলে আলটিমেটলি কিন্তু লাভই হচ্ছে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে? তাহলে 11% লাভ হচ্ছে, বুঝলে? নেক্সট দেখো, এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে বি একই রকম। দেখো তার মানে কি? কার্যক্ষমতা বলছে কি? এ বি এর 3 গুণ, তাহলে বি যদি 1 হয়, এ হবে তার 3 গুণ কর্মক্ষম, মানে 3, তাই না? এটা কিসের রেশিও এলো? এটা এলো কার্যক্ষমতা, এফিসিয়েন্সি। এর উল্টো হয় টাইম, তাহলে কত হয়ে যাবে? 1:3 হয়ে যাবে। তো দেখো, এ এবং বি এর একত্রে একটি কাজ 9 দিন লেগেছে। একত্রে ওদের কতদিন লেগেছে? 9 দিন লেগেছে। আচ্ছা, বি এর কয়দিন লাগবে? দেখো তাহলে একত্রে আমাদের কত আসছে? একত্রে কত আসছে? 4। আমরা বলছি একত্রে 4 দিন লেগেছে, একত্রে কয়দিন লেগেছে? 4 দিন। কিন্তু অঙ্কে কত বলছে? এটা 9 দিন। তাহলে বি একা কত লাগবে? 3 দিন লাগবে। 3 মানে কত? এই না না না, এটা না, এটা অন্য অঙ্ক দিয়েছে, এটা হবে না, হবে না, সরি সরি।
এটা অন্য অঙ্ক দিয়েছে, এটা আসবে না, যাবে, এটা তো ইন্ডিভিজুয়ালি দেয়নি। আচ্ছা সরি সরি, আসবে না, এটা আসবে না, এটা তো ইন্ডিভিজুয়ালি দেয়নি গো। 3 গুণ কর্মক্ষম বলেছে, তো তার মানে এ বি এর, তাহলে এটা হবে এই। আচ্ছা টোটাল কার্যক্ষমতা কত, তাহলে এইগুলো উনি খেয়াল রাখবো, ওই জন্য কার্যক্ষমতা দিয়ে অঙ্ক করা যায়নি। 4, তো টোটাল যদি ওদের 4 হয়, 9 দিনে কত করবে? 4 9 36 হচ্ছে মোট কাজের পরিমাণ। তাহলে বি একা কত করবে? বি তো এক এক দিনে 1 করে করে, তাহলে 1 দিয়ে ভাগ করলে 36। অপশন এ। নেক্সট, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে কি? দেখো তাহলে 7 দিয়ে 119 কে ভাগ করা যায়, কিন্তু এটা দেখার দরকার নেই। 7 দিয়ে 19 ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, সেটাই অ্যান্সার। 7 দুগুণে 14, 5 অবশিষ্ট। কিছু নেই অঙ্কটা, হ্যাঁ, এটা কিন্তু পয়েন্ট না, এগুলো কিন্তু গুণ বলে, গুণ থাকে, হ্যাঁ। তো এটা যদি ওয়ান, এটা গুণ, এগুলো সব কি আছে, এগুলো গুণ আছে, ওই পয়েন্ট মানে কিন্তু গুণ, এগুলো কিন্তু পয়েন্ট না এগুলো, হ্যাঁ। তাই যদি হয় কি করতে হয় বলেছিলাম, মনে আছে? মনে আছে কি তোমাদের? যা বাবা, এরা সব ভুলে যায়, এরা সব ভুলে যায়। কি করতে হয়? 1 মাইনাস লাস্টেরটা, 1 মাইনাস লাস্টেরটা বাদ দিতে হয়। এরকম থাকে মানে 1 মাইনাস লাস্টেরটা বাদ দিয়ে দাও। এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি। এটা বাদ দিলে ইনটু এর সঙ্গে কি হবে? এটা ডিফারেন্স কত দেখো, কত ডিফারেন্স? প্রত্যেকের 2 করে ডিফারেন্স, তার জন্য 1-2, নিচেই ডিফারেন্স 1-2, 3 ডিফারেন্স থাকলে 3, 1 ডিফারেন্স থাকলে করা লাগে না, তাহলে 1-2 গুণ হবে কিন্তু। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো কত হবে? আগে এটাকে ভাঙো, 40 40 1 থেকে বাদ দিলে 39 বাই, হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, অঙ্কটা 39/40 হলে কি অ্যান্সার মিলছে? দেখে নি, দাঁড়াও। 1/1 থাকছে, 3 আছে, মাইনাস 1-3 করলে 3/3 মাইনাস 2/3 আসছে। তিন হচ্ছে তিন, ঠিকই তো আছে, ঠিকই আছে নোটিফিকেশন। আচ্ছা ঠিকই আছে, ঠিকই আছে, অপশন ভুল আছে, হ্যাঁ। 1 মাইনাস 1/40, আর ডিফারেন্স যেটা থাকবে ডিফারেন্সটাকেও কি করবা? গুণ করে 1-2, হ্যাঁ। অপশন ভুল আছে, তাহলে তাই যদি করি তাহলে কত আসছিল? 39/40 ইন্টু 1/2, তাহলে কত হয়ে যাবে? 39/80 হবে অ্যান্সার, হ্যাঁ। অপশন ভুল আছে, 39/80 অ্যান্সার হবে ওটা, বুঝলে? কোনো মতেই অপশন একটাও মিলবে না। ঠিক আছে, সেমই আছে, ঠিকই আছে। 18 দাগ দেখো, একটি আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার এবং কর্ণ 17 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? আয়তাকার বলেছি, দেখা যাক কি আসে। এই মনে করো আয়তাকার পার্কের একটি বাহু বলে দিচ্ছে কত আমরা জানি না, এটা বলছে 17, এটা বললো 17, আর এটা হচ্ছে 8 ধরে নিলাম, প্রস্থ ধরে নিলাম 8, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তাহলে দৈর্ঘ্যটা বের করতে পারি না আমরা? অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তাই 17 স্কয়ার মানে কত? 17 স্কয়ার মানে কত? 229। সেখান থেকে 8 স্কয়ার বাদ দাও, 64 বাদ দিলে কত হয়? 225। তো তো এটা 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 রুট করলে কত হয়? হ্যাঁ ট্রিপলেট তো অবশ্যই। তাহলে এবার ক্ষেত্রফল বের করা খুব সোজা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, 8-15 কত হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। যারা বুঝতে পারোনি এটা কি বলতো, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফর্মুলা করলে চলে আসবে। এখানে আমার ভূমি চাইছে, তাহলে ভূমি স্কয়ার সমান কি? অতি স্কয়ার মাইনাস কি, রুট ওভার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই সূত্রটা কিন্তু না পারলে রিজনিংও পারবে না, অনেক অঙ্কও পারবে না, এটা কিন্তু অনেক রিজনিং এ আসে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে, তাহলে দেখো 4 মিনিটে যাচ্ছে 1 কিমি,
ভালো করে বুঝবে। তাহলে 1 ঘন্টায় কত, আমি বলেছি এই অঙ্ক থাকা মানে ঘন্টায় বের করে নেবা। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 4-এর কত গুণ, এটা 15 গুণ, তার মানে 15 যাবে, তাহলে 15 যাবে। ঠিক আছে, তাহলে কি অনুকূলের গতিবেগ কত পেলাম, 15 পেলাম। এবার বলছে স্রোতের প্রতিকূলে নাকি একই দূরত্ব 10 মিনিটে যায়। একই দূরত্ব কত মিনিটে যাচ্ছে, 10 মিনিটে যাচ্ছে। তাহলে কি 1 কিলোমিটার যাচ্ছে, একই দূরত্ব মানে 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, কত গুণ, 6 গুণ, 6 যাবে। তাহলে অনুকূল পেলাম 15 আর প্রতিকূল পেলাম 6 গতিবেগ। তাহলে নদীর স্রোতের বেগ কত, স্রোতের বেগের ফর্মুলা কি বলছে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে বিয়োগ করলে কত হয়, 2, সরি 9, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে। মাথায় রাখবে নৌকা স্রোতের অঙ্ক মানেই তোমার অলওয়েজ কি করে নিতে হবে, ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটা বের করে নিতে হবে, মানে ঘন্টায় গতিবেগ বের করতে হবে। এই 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে এত টাকা বেশি, এরকম অনেকবার করিয়েছি। ক্রয় মূল্য বের করে নিতে হবে, কিন্তু ক্রয় মূল্য বের করলে কি হবে, 2:5, এটা অ্যালিগেশন করবে। এটা করলে কত হবে, 32.40 কে 20% বিক্রয় মূল্য, 20%, 20% বিক্রয় মূল্য মানে কি 120, তো 120 মানে কত বলছে, 32.40। ক্রয় মূল্য যদি করি 100 মানে কত, হুম, তাহলে এখানে যদি আমি পয়েন্টটা তুলে দিই, এখানে 100 নিয়ে নিই, তাহলে 100 100 কেটে গেল, 100 কেটে গেল, 12 দিয়ে কাটলে কত হচ্ছে, 12 দিয়ে 24, আর এখানে 8 থাকছে, 7 12 24, 27 ক্রয় মূল্য। তাহলে এই দিকে দাম ছিল 32 টাকা, এই দিকে 25 টাকা, মিশিয়ে তুমি বিক্রি করো যখন 27 টাকা দরে বিক্রি করছো, কত আসছে, 2 আসছে, আর এখানে কত আসছে, বিয়োগ করলে 5, 2:5 আসছে, অ্যালিগেশন। নেক্সট এই টাইপটা আসে কিন্তু, 680 টাকাকে কোথায় গেল, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এ বি এর এত অংশ, তার মানে কি এ বি এর এত অংশ মানে কি, এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3, তাহলে A:B কত হয়ে গেল, A:B হয়ে গেল 2:3, আর বি সি এর এত অংশ মানে কি, অনুপাত করলে 1:4, ফর্মুলা করলে এবিসি অনুপাত বের করে ফেলে, 2 অক্ষে 2, কোনাকুনি গুণ 3 অক্ষে 3, আর এখানে 3 4 12, টোটাল কত হচ্ছে এখানে, তাহলে 12 আর 3 15 দিয়ে 17, তাহলে 17-এর মধ্যে 17 হচ্ছে তাই না, আচ্ছা 17 হবে, 17-এর মধ্যে বি কত টাকা পাচ্ছে, 3 পাচ্ছে না, 3 পাচ্ছে, তাহলে 680 টাকার মধ্যে কত হবে, 468, মানে 40, 3 40, অপশন এ পাবে। নেক্সট দেখো বাবা, বাইদা কি বলছে, বাইদার বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটিকে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত এত হয়। দেখো ডিফারেন্স দেখো সেম, দেখেছো, 2 এর থেকে 3 ডিফারেন্স 1, 3 এর থেকে 4 ডিফারেন্স 1, তার মানে আমরা বলতে যাচ্ছি কি, যে আমরা বলছি অনুপাতের হিসাবে 1 করে যোগ হয়েছে, কিন্তু 1 থেকে সেটা কত যোগ হয়েছে, 8 করে, তাদের অনুপাতের সংখ্যা, তাদের সংখ্যা দুটো কি কি, তাহলে 8 দুগুণী 16, 8টা 3 8টা 24, এগুলো কিন্তু এরকম টাইপ দেখবে থাকবে একটা, একদম ইজি, এই এক এক বা 2 ডিফারেন্স থাকে, এমন থাকে। 28টি জিনিসের বিক্রি করে একজন ব্যক্তি 4টে জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার মানে কি, দেখো মাথায় রাখবে এখানে, যদি প্রত্যেকটা জিনিসের দাম ধরে নেবে 1 টাকা করে, কি একটির দাম কত বললাম, 1 টাকা ধরে নেবে, তাহলে 28টা জিনিসের যদি বিক্রি হচ্ছে এসপি আর সিপি, বুঝবে, তাহলে 28টি জিনিস বিক্রি করে তোমার তাহলে ক টাকা পাবা, 28 টাকা পাবা। আচ্ছা, তাহলে ব্যক্তির 4টে জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে 4টে জিনিসের দাম কত হয়ে যাবে, আচ্ছা 4 টাকা যদি লাভ হয়, তাহলে তুমি 28 টাকায় বিক্রি করো, সেখানে তোমার 4 টাকা লাভ হয়েছে, তাহলে কেনা ছিল কত টাকায়, ব্যাস হয়ে গেছে অঙ্ক। তাই লাভ করলে কত, 24-এ 4 টাকা লাভ করলে, 100-এ কত, 4 6 24, 50, আর এখানে 3, তাহলে 50 16 পূর্ণ দিয়ে 3, এইভাবে করলে কখনো ভুল হবে না, প্রত্যেকটির দাম 1 টাকা করে ধরে নেবা, কি মানে হয়ে যাবে, তখন কনসেপ্ট খাটিয়ে দাও। এখানে প্রথমে
1 টাকা করে ধরলে, তাহলে তুমি বিক্রি করছো কটা? তাহলে 28টা বিক্রি করছো, বিক্রি মানে এসপি। এসপি মানে বিক্রি, যেটা এসপি মানে বলতো ইংলিশে সেলিং প্রাইস। তাহলে 28টির দাম তাহলে ক টাকা হবে? 28 টাকা হবে। তাহলে বিক্রির দাম তোমার কত? 28 টাকা। এবার সিপি বের করো। এবার তুমি সেখানে বলছো কি 4টি লাভ করেছো, কটা লাভ করেছো? এক একটির দাম যে 1 টাকা করে হয়, চারটির দাম কত হবে? 4 টাকা। এই 4 টাকা যদি তুমি লাভ করে থাকো, তুমি 28 টাকায় যখন বিক্রি করছো তখন তোমার 4 টাকা লাভ হয়েছে, নিশ্চয়ই তাহলে ক্রয় মূল্য কত ছিল? নিশ্চয়ই 24 টাকা ছিল। এবার এর উপরে বের করা বের হয়ে যায়, 24 টাকায় 4 টাকা লাভ, 100-এ কত থাকে? দেখো, অঙ্ক কখনো জটিল ভাবে ভাববে না। আমি তো মানা করি, কে মানা করা যায় না, কিন্তু আমি মানা করি ভাই অঙ্ক সোজা সোজা ভাবো ভাবো। দেখো, নিচের ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো এটাও আমরা ইজিলি করি। কি করে করি? ডিফারেন্স বের করি। ডিফারেন্স বের করে লবটাকে ভাগ করি। ভাগ করো। এখানে এলসিএম ফেলসিএম কিচ্ছু না, ডিফারেন্স বের করো করে লবটাকে, লব মানে উপরেরটা, 5/7, তো 5কে ভাগ করো, কত হবে? 2.5 হবে। এর ডিফারেন্স কত আসছে? 4। 9কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2.25 হবে। ঠিক আছে। আর এখানে ডিফারেন্স কত আছে? 1 আছে। তো এই লবটাকে ভাগ করলে 2 2 হয়। তারপরে ডিফারেন্স কত? 3 আছে। 8কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 6, আর 6 চলে আসবে, তাই না? ঠিক আছে। তুমি যদি, অনেকে যারা বুঝতে পায় না যে পয়েন্টের পরে কত কি ধরবো, কি করবো জানো তো? পয়েন্টের পরে যেগুলো পয়েন্ট আছে সেগুলোর পরে আরো, যেহেতু দুটো করে আসবে, এইটাও দুটো এটাও দুটো, তাহলে এটাকেও দুটো করে নাও, তাহলে 50 করে দিলাম। বোঝা গেল? যারা বোঝো না এগুলো করে নেবে। অনেক বুঝতে পায় না যে কোনটা বড় কোনটা ছোট, তার জন্য বললাম। তাহলে এখানে দেখো, এখানে বলছে ঊর্ধ্বক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম মানে এই দিক দিয়ে যাবো, তাহলে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড় হওয়া। ছোট কোনটা এর মধ্যে? 2 হচ্ছে সবচেয়ে ছোট, মানে 3 নম্বরে যেটা ছিল 2/3। কোনটা আছে 2/3 দিয়ে? এটা নেই, এটা নেই, এই দুটো অ্যান্সার হবে না। ক্লিয়ার? দেখো তারপরে টাইম সাপেক্ষ করে দেখো, ডিফারেন্স করে করলে আসছে, এলসিএম করে করে আসবে? ডিফারেন্স এলসিএম করে আসে? আসবে না, অঙ্ক ভুল হয়ে যায় না সময়। ওগুলো হরগুলোকে এলসিএম করে করে তাই করে। ঠিক আছে, যাই হোক, ওসব বাদ দাও। এবার দেখো যে হচ্ছে একটা তো গেল, তারপরে ছোট কোনটা? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তারপরে ছোট কোনটা দেখতে পাচ্ছি? 2.25 ছোট, তাই না? 2.25 ছোট না 2.50 না 2.67? তোমাদের ভাষায় বলছি, এরকম বলতে নেই, 0.66 বলে। যাই হোক, দেখতে পাচ্ছি কি এইটা, তারপরে ছোট। এইটা মানে কত? দ্বিতীয় নম্বরটা। দ্বিতীয় নম্বরে কোনটা? 9/13। 9/13 কোনটায় আছে? এটাই নেই, তাহলে এটা অ্যান্সার দেখা দরকার নেই। মিলিয়ে দেখো, তারপরটা যদি মেলানোর ইচ্ছা হয় দেখো, 5/7 আছে কিনা? 2.50 অবশ্যই আছে, দেখো। তারপরে 4 নম্বর এটা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কি ছোটবেলার জিনিস রে বাবা। ঊর্ধ্বক্রম মানে কি? তুমি উপরের দিকে যাচ্ছ, তার মানে কি ছোট থেকে বড় হচ্ছে। আর অধঃক্রম মানে কি? তোমার অধঃপতন হয়েছে, তুমি বড় ছিলে ছোট হয়ে যাচ্ছে। তো ওই যে এই কথাটা বললাম, মাথায় রাখলে যে অধঃক্রম মানে তুমি উপরে ছিলে নিচে হয়ে যাচ্ছে। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে, ভালো অঙ্ক এটা, এই ধরে এটা ভালো অঙ্ক এটা। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে। তার মানে কি? আমি যদি ভিখারির সংখ্যা 6, ভিখারির সংখ্যা কত ধরলাম? ভিখারির সংখ্যা কত ধরলাম? ভিখারির সংখ্যা ধরলাম আমি এক্স, ভিখারির সংখ্যা ধরলাম এক্স। তাই কয়েকজন ভিখারি বলে ধরলাম একজন। তাহলে একজনকে 6 পয়সা করে দিলে কত পয়সা হয়ে যাবে? 6x হয়ে যাবে। এবার 6x টাকা দান করার পরেও নাকি ওর কাছে 7 পয়সা বেশি, বেশি আছে মানে কি +7 সমান সমান। এবার বলছি কি, আবার প্রত্যেকে যদি 8 পয়সা করে দিত, তাহলে ওই ভিখারি যদি আটজন ভিখারি, ভিখারি কিন্তু সেমই আছে, একজন ভিখারি যদি 8 পয়সা করে দেয়, তাহলে কি 8x হয়ে যাবে। কিন্তু এবার বলছে 5 পয়সা কম পড়ে গেছে, কম মানে মাইনাস। ক্যালকুলেশন করো দাদা, এক্স গুলোকে এক পাশে নাও, মাথায় রাখবে যেগুলো বড়, যে পাশে এক্স এর মান বড় সেই পাশে রাখবে তাকে, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে। তাহলে এখানে 7 রেখে দাও, এই পাশে -5 ছিল, এই পাশে আসলে +5 হয়ে যাবে। তাহলে এখানে 8x, -6x ছিল এখানে
-6 এসে যায়, +6 এসে যায়, তাহলে এখানে কত হয়ে যাবে? 12 এসে যাবে, সমান সমান এখানে কত হবে? 2x হবে, 2 দিয়ে কাটলে 6, তাহলে x এর ভ্যালু কত আসলো? 6। তাহলে ভিখারির সংখ্যা কত ছিল? অপশন দিচ্ছি, ঠিক আছে? অবভিয়াসলি হবে, অপশন টেস্ট করো তাও হবে। অপশন টেস্ট করলে দেখো যে অপশন টেস্ট করলেও হবে যে কি 6 7 42, সেখান থেকে 7 বাদ দিলে কত হবে? 36 হবে। তাহলে এখানে দেখো 7 8 56, সেখান থেকে 5 বাদ দিলে আসবে? আসবে না, তাহলে এটা হবে না। 6 ধরো, 6 যদি হয় তাহলে কি 6 6 36 পয়সা, 36 পয়সা 7 পয়সা বেশি আছে, তাহলে 36 আর 7 কত হবে? সরি, যোগ করতে হবে, যোগ করতে হবে, যোগ করে 36 আর 7 কত হয়? 43। সিমিলারলি 6 টা 48, 48 থেকে 5 বাদ দিলে 40 আসবে। অপশন টেস্ট করে হয়ে যাবে। আচ্ছা, পিতার বয়স তার পুত্রের বছরের, কি বলছে? পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। সরি, দুই, দেখা যাক কি অসুবিধা। এটা কি ফাদার, আর এখানে 2 পুত্র, 2 সন। কি বলছে? 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়স, দুটো 2 জন বলে দিয়েছে, কোনো ব্যাপারই না। তাহলে পিতার বয়স তার 2 পুত্রের বয়স যোগফলের 3 গুণ। তাহলে এদের যদি এক হয় যোগফল, তার 3 গুণ মানে এদের কত হবে? পিতার 30 আসবে। এর বলছি 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে কত বছর পরে? তাহলে এখানে কত হয়ে যাবে? সমান মানে 1:1 হয়ে যাবে, 1:1 হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে তোমার বোঝার একটা ফেরা আছে। কি বোঝার ফেরা আছে? সিম্পল লজিক বুঝবে, এখানে একটু বুঝলে অঙ্কটা হয়ে যায়। দেখো, অপশনটা এসে করতে পারো। এইখানে কিন্তু ওই যে গ্যাপটা 20 বছরের গ্যাপ, এরকম করলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ যে পুত্র আছে, কয়জন পুত্র? 2 জন পুত্র। 2 জন পুত্র মানে কিন্তু 40 হবে। কত হবে সেটা? 40 এর গ্যাপ হচ্ছে, আর বাবার গ্যাপ কত হচ্ছে? এদিকে 20 গ্যাপ হচ্ছে, বুঝতে পারলে? এইখানে কিন্তু ক্রস প্রোডাক্ট করবে, একবারে হয়ে যাবে। ক্রস প্রোডাক্ট করবে, একবারে চলে আসবে। বুঝতে পাওনি না? অপশন টেস্ট করবে, এটা কি করবা? অপশন টেস্ট। তাহলে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তাহলে পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, তার মানে কি? দেখো দেখো, একদম 3 গুণ মানে 3টে যেতে হবে, একদম সত্যি কথা বলেছো। তাহলে এই দুটো তো হবেই না, অপশন থেকে বোঝাই গেছে। যাই হোক, এবার দেখো বলছে, দেখো আমি যদি 30 ধরি, আমি যদি এটা 30 ধরি, 20 বছর পরে কত হবে? 50। তাহলে 20 বছর পরে 50, আর ওদের বয়সও কত হবে তাহলে? বলেছে বর্তমান বয়স, দেখো এখানে বলেছে কি বলেছে? 2 পুত্রের বয়সের যোগফলের সমান, তাহলে 50। তার মানে 20 বছর আগে ওদের বয়স কত করেছিল? বলো, আসবে? এরা 30 ছিল, আর এখানে যদি 20 করে 50 দেখো, তাহলে এদের কত করেছিল? এটা নিশ্চয়ই সিম্পল লজিক বুঝবি অঙ্ক, না হলে কিন্তু অঙ্ক যাবে। তাহলে এখানে 20 বছর আগে মানে কত ছিল? তো 30 ছিল। 30 ছিল তো, নাকি? না, কত হচ্ছে? 10 হবে। কত হবে? 10 হবে তো। কত হলো? 10 হবে। দেখো 3 গুণ এসছে। এই 10 কেন, 10 কেন হলো অনেকে বুঝতে পারে। এই যে, হ্যাঁ, 20 বছর করে তো, তো 2 জনের 40 বছর হলো। এটাই হচ্ছে ফ্যাক্ট। এটা অপশন টেস্ট করবে। এটা অপশন টেস্ট করবে, এই অঙ্ক আসলে অপশন টেস্ট করবে, একবারে দেখবে বেরিয়ে যাবে, ঠিক আছে? আরে বাবা, কে বললো বলে দিয়েছে? কে বলে দিল? ও তো করে করেছে। তোমার তোমার যদি 45 ধরি, ধরলাম 45, রে বাবা, 45 যখন 20 বছর পরে কত হয়ে যাবে?
তাহলে এরও 65। এবার এখান থেকে যদি 40 বাদ দিই কত হয়ে যাচ্ছে দেখো তো, কত হচ্ছে বলো? এই 25-এর 3 গুণ এলো, এটা এলো এলো 3 গুণ। তাহলে এখানে 3 গুণ হতে হবে, এটা তো হবে না। বুঝতে পারছো কোথায় তাহলে সমস্যা হচ্ছে? আর না হলে এক্স ধরে করতে হবে। না না, কটাক্ষ করার জন্য বলছি না, আমি তোমাকে বোঝানোর জন্যই বলছি, নো টেনশন। সাদা দেখ, দেখো দেখি, দাঁড়াও তোমাদের সুবিধার্থে কি ক্রস প্রোডাক্টে আসে কিনা, আসবে না আশা করি, তাও দেখছি। ক্রস প্রোডাক্টের এখানে নিয়ম না এটা, তাও দেখি। হ্যাঁ আসছে, ক্রস প্রোডাক্ট করবো, হয়ে যাচ্ছে। ক্রস প্রোডাক্ট করলে চলে আসবে, কেন বলো তুমি? আসছে, ক্রস প্রোডাক্ট করো। দেখো এদের ছিল পিতা পুত্র, দেখো ভালো করে বুঝবে। এক যদি পুত্রদের যোগফল হয় তার 3 গুণ হচ্ছে বাবা। হুম, 20 বছর পরে এদের কি হয়ে যাচ্ছে 1:1। এবার দেখো এর কত বছর, বাবার কত বছর, বাবার 20 বছর পরে। ভালো করে বুঝবে, এই জন্য ক্রস প্রোডাক্টটা এখানে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু এই ক্রস প্রোডাক্টটা এই ক্ষেত্রে বা সঞ্চয় এর অঙ্কের ক্ষেত্রে, মানে আই ইনকামের ক্ষেত্রেও আসে। তোমরা এটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যালো হ্যালো, দেখো এই যে ডিফারেন্সটা আমরা যখন ক্রস প্রোডাক্ট করছিলাম, এখানে ডিফারেন্স দেখো, পিতার ডিফারেন্স কত বছর পর, 20 বছর, সেটা ঠিক আছে। কিন্তু এই যে ডিফারেন্সটা এলো, এখানে কয়জন লুকিয়ে আছে? 2 জন পুত্র, তাহলে এক একজনের যদি 20 হয়, দুজনে কত? এইবার ক্রস প্রোডাক্ট করো। এখানে দেখো 3 অক্ষে 3, 1 অক্ষে 1, ডিফারেন্স কত? 2। এখানে 40 অক্ষে 40, 20 অক্ষে 20, ডিফারেন্স কত? 20। কত গুণ বেশি? 10 গুণ বেশি। তাহলে এই পুত্র, তাহলে 10 গুণ মানে 3×10 = 30। বুঝতে পেরেছো? বোঝা গেল? ব্যাস, এই ডবল করতে হবে কেন সেটা বুঝতেই পারছো, 2 জন আছে তার জন্য। ঠিক আছে, যোগফল না, এখানে কি বলে যোগফল বেড়েছে তো, তাহলে এরও 20 বেড়েছে, ওরও 20 বেড়েছে, টোটাল 40 বেড়েছে না। ক্রস প্রোডাক্ট করবে তাহলে কনসেপ্টে হয়ে যাবে, আর নাহলে অপশন টেস্ট আসবে। সাধারণত দেখো 2 জন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার ঘন্টা 6 কিলোমিটার ঘন্টা বেগে হাঁটছিল, একটা ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে কি সোজা আছে না অঙ্কটা? বলো, পিছন দিক দিয়ে, পিছন দিক দিয়ে আসছে মানে কি বিয়োগ, কিন্তু এ ওই দিকে যাচ্ছে, ট্রেন ওই দিকে যাচ্ছে, বিয়োগ। কতটা বিয়োগ বলো? দেখো তো কি 2 জন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, আর একজন হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে আর 10 সেকেন্ডে। তাহলে একটা জিনিস তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো, একটা জিনিস তো ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে কি ট্রেন যেটা যাচ্ছে তার নিজের দুর্গটাই অতিক্রম করছে, তাই তো? ট্রেন কি এই যে সময়টা লাগছে, ওর নিজের দুর্গটা অতিক্রম করতেই সময় লাগছে, তাই না? আর এটা 10 লাগছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ তো তোমরা, যে এখানে 1 সেকেন্ড বেশি লাগবে। কারণ কি বেশি লাগবে? কারণ এইখানে দেখো কত ডিফারেন্স আছে, 3-এর ডিফারেন্স আছে। কত ডিফারেন্স? 3-এর ডিফারেন্স আছে। হুম, তাহলে 1 মানে যদি 3 করি আমরা, তোমরা এটা বুঝতে পারবে না, যাই একবার দেখো, আমরা এক্স ধরেই করে দিই তোমাদের। দেখো 2 জন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে আর 6 কিলোমিটার ঘন্টা গতি, একই দিকে বলো, মানে এই দিকে যাচ্ছে। এবার পিছন দিক থেকে একটা ট্রেন আসলো, মানে কি পিছন দিক দিয়ে আসা মানে কি সেই ট্রেনটাও একই দিকেই যাচ্ছে, 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির বেগ কত হবে? তাহলে এখানে আমরা কি করতে পারি,
এবার দেখো 9 সেকেন্ডে যখন যাচ্ছে ট্রেনটা, হুম, 9 সেকেন্ডে যখন যাচ্ছে, তাহলে 3 মাইনাস, সরি, ট্রেনের গতিবেগ তো বেশি হয় তাই না, এক্স ধরে করবো অঙ্কটা সুবিধা হবে, তারপর আমি শর্ট করে বলে দিচ্ছি। ট্রেনের গতিবেগ কিন্তু বেশি হয়, ধরে নিলাম ট্রেনের গতিবেগ বেশি, তাই আগে লিখবো এক্স মাইনাস, একই দিকে মানে কিন্তু বেগ বিয়োগ হয়, বিয়োগ হলো এই গতিবেগের সঙ্গে। এবার এটা কিসে আছে, এটা তো কিলোমিটার পার আওয়ার, কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে, থাক অসুবিধা নেই। আর এখানে লাগছে কত সেকেন্ড সময়, 9 সেকেন্ড সময় লাগছে, হুম, সমান সমান এখানে কত লাগছে, আচ্ছা, ওই যে 5/18 না, ওটা করা লাগবে না, কেন বলো তো, কেন বলো তুমি, কারণ সমান সমান যখন যাচ্ছে তখন কেটে যাবে না, এ পাশেও যখন লিখবো, তারপর ওটা দেখো x-6, এর টাইম লাগছে কত, 10, আর 5/18 এ পাশেও যদি লিখি এ পাশেও যদি লিখি তখন কেটে কুটে যায় না, ওই জন্য আর লিখলাম না। তো এটা আবার ক্যালকুলেশন করো, 9x-3 × 9 = 27 ইকুয়ালস টু 10x-60, এক্স গুলোকে এক পাশে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে -27 এখানে থাক, প্লাস 60 হয়ে গেল, -60 পাশে আসলো, মানে তাহলে 10x থেকে 9x বাদ দিলে কত হয়ে যাবে, একটা এক্স, কারণ এখানে 9x ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো -27, মানে 60 থেকে 27 বাদ দিলে কত হয়ে যায়, 33 হয়ে যায় অ্যান্সার। ট্রেনের বেগ কত এলো, অপশন পেয়ে এলো, ঠিক আছে, ট্রেনের বেগ কত এলো বলো। এবার দেখো তোমাদের মুখে মুখে যেটা করানোর চেষ্টা করছিলাম সেটা দেখে নাও, এখানে 3 কিলোমিটার বেগ ছিল, এখানে 6 কিলোমিটার, ডিফারেন্স কত, 3 কিলোমিটার বেগের ডিফারেন্সের জন্য কি হচ্ছে, একটা সময় 9 সেকেন্ড লাগছে, একটা 10 সেকেন্ড অতিক্রম করছে, ঠিক আছে, তাহলে একে যখন 9 সেকেন্ড লাগছে, একে যখন 10 সেকেন্ড লাগছে, তাহলে নিশ্চয়ই গতিবেগের ডিফারেন্স কত আসছে এখানে, 3 আসছে, তাহলে 3 তো। এবার দেখো একটা সিম্পল লজিক বুঝবে, এটা কি সময়ের রেশিও ছিল, উল্টো দিলে কি হয়ে যাবে, গতিবেগের রেশিও, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক ডিফারেন্স, ওরা বলছে দেখো কত বেশি ডিফারেন্স, 3 ডিফারেন্স, তাহলে এই যে আসলো, তাহলে 3 × 10 কত হবে, 30 হবে, তাহলে প্রথম যেটা গেল সেটা 30 আপেক্ষিক, কিন্তু এই যে গতিবেগটা কি আসলো, রিলেটিভ স্পিড আসছে, তাই রিলেটিভ স্পিড কত হবে, 30। আচ্ছা, রিলেটিভ স্পিড যদি 30 হয়, তাহলে কি জানি, ট্রেন -3 সমান সমান কত আসলো, 30, সমান সমান ট্রেনের গতিবেগ সমান সমান কত হবে, 30, ওপাশে -3 ওপাশে গেলে 33, বুঝতে পারলে, তুমি যদি এটা ধরে করো তাও হবে, 3×9 = 27, কত আসবে, 3×9 = 27 আসবে, কিন্তু এখানে কত গতিবেগ ছিল, 6 কিলোমিটার, একই দিকে যাচ্ছে মানে তো মাইনাস হয়, তাহলে ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস, সেই 55, এটা বুঝতে পারলে, এটা কি তোমরা বুঝতে পারলে, এটা বুঝতে পারলে অনেক ইজি, এটা আরো কনসেপ্ট দিয়ে বোঝো, সময়ের উল্টো গতিবেগ হয়, সময়ের উল্টো কি হয় দাদা, গতিবেগ, তো এটা আপেক্ষিক গতিবেগের রেশিও করছি আমরা, উল্টো যদি দিই তাহলে 10:9, হুম, মানে এইটার থেকে এইটা যে ডিফারেন্স আসছে, কত ডিফারেন্স, একের ডিফারেন্স, কিন্তু এখানে কত ডিফারেন্স আসছে, কত আসছে, 3-এর ডিফারেন্স, আপেক্ষিক গতিবেগ কিন্তু, হ্যাঁ 3-এর ডিফারেন্স আসছে, তাহলে এখানে 3×10 = 30 আপেক্ষিক গতিবেগ, আর এখানে যদি এটা ধরে করি এটাও হবে, 3×9 = 27 আসছে। এবার দেখো এটা তো আপেক্ষিক গতিবেগ, মানে আপেক্ষিক গতিবেগ একই দিকে মানে কি, বিয়োগ করার পরে কিন্তু এসছে, তাহলে বিয়োগ যদি না করি তবেই তো ট্রেনের মোট দৈর্ঘ্য পেয়ে যাবো, তাই না, তাহলে ট্রেন মাইনাস, প্রথমটা যদি ধরি 3 সমান সমান আপেক্ষিক গতিবেগ কত এসছে, 30 এসছে, তাহলে শুধু ট্রেনের গতিবেগ কত, নিশ্চয়ই 3 বেশি ছিল, তবেই তো বিয়োগ করে 30 আসবে, বা এটা করলেও 6 যোগ করে দাও, এটা হচ্ছে কনসেপ্ট, এই ধরেও দেখিয়ে দিলাম, এটাও দেখিয়ে দিলাম, যেটা ইচ্ছা করবো, কিন্তু আমি পরে যেটা করলাম মাথা ঠান্ডা করে করবে, তাড়াতাড়ি হবে। একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, এটা কত আনসার বলো, এটা করে দেবো না বলো, অপশন ডি এসছে, না
এটা তোমাদের HW, অপশন ডি অ্যান্সার বলে দিলাম, করে নেবো, না পারলে বলবা করে দিতে পারবে, করে এলসিএম করবা, করে করতে দিয়ে যাবা, এই টাইপের অঙ্ক অনেকগুলো তো করাচ্ছি, এটাই জাস্ট করতে দেবো, সোজা বল। 29 দাগ দেখো, এক ব্যক্তি আয়ের এত অংশ ব্যাংকে জমা রাখেন, বাকি আয়ের এত অংশ সংসার খরচ করেন, বাকি এত টাকা জীবন বীমায় খরচ করেন, মোট আয় কত? তাহলে কি 2/5 ব্যাংকে জমা রাখেন, বাকি আয়ের এত অংশ, তাহলে 2/5, মানে কি ব্যাংকে জমা করছে কত, মোট যদি 5 হয়, তার মধ্যে ব্যাংক কত জমা করলো 2, তাহলে আর পড়ে রইলো কত, আর আর কত পড়ে আছে বলো, আর কত কত অংশ পড়ে আছে, আর পড়ে আছে 3 অংশ, কত আছে 3 পড়ে আছে। হুম, এবার বলছে বাকি আয়ের 4/5 সংসার খরচ করে, বাকি যে আয়টা ছিল তার 4/5 সংসার খরচ করছে, তাহলে কত হচ্ছে 3 4 12/5, তাই না? হ্যাঁ 25 ধরে নাও, সোজা হয়ে যাবে। তাহলে দেখো এই 5টাকে আরে দাঁড়াও না, কি বিষয় দেখো কি করি। এবার দেখো এলসিএম মানে তো ওই তুমি যেটা বলছো ওই, ঠিক আছে, দেখো ভালো করে বলছো। তাহলে এখানে আসলো কত আমার, ব্যাংকে, তারপরে বাকি আর এত সংসার, তো সংসার এস লিখলাম, যেখানে 12/5, তাহলে 12/5 যখন, এই 5টাকে হারানোর জন্য আমার কি করার দরকার, লেগো 5 গুণ করে দাও, ঠিক। তো মোট অংশ কত হয়ে গেল, 25 হয়ে গেল, কিন্তু কত আসলো 25, কি করে 25 করলাম দেখো, এইগুলো তোমরা একটু বুঝবে, হ্যাঁ কি করবে, হরগুলোকে গুণ করে দেবে, আমি এই অঙ্ক আগেও বলেছি, যখন এরকম দেখবে হরগুলোকে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হয়ে যাবে, কত হয়ে যাবে 25 হয়ে গেল। তাহলে 5 যদি 2 হয়, 25 কত হবে বলো, 10 হলো ব্যাংকের, বাকি আছে কত 25 ভিতরে, 25 2/5 মানে কিন্তু 10 হয়, ঠিক আছে, কত আছে 15, তাহলে 15 4/5 করাটা খুব সোজা, কত হয়ে যাবে 12 হয়ে যাবে, যেটা একটু আগে তোমার দেখাচ্ছিলাম ওই একই তাই আর কি, কিন্তু এটা তোমরা শর্টকাটলি বুঝে যাবে যে হর থাকা মানে গুণ করে রাখবে, এটা আমি আগেও শিখেছি, ফ্যামিলি খরচ হচ্ছে এটা। বাকি যে টাকাটা আছে, বাকি কত আছে গো, 10 আর 12 কত হয় 22, আর 3 আর 3 বা 3 এর ভ্যালু বলছে 100, তাহলে মোট আয় কত, মোট আয় তো 25 অংশ পেয়েছিলাম, 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো তো, 3 দিয়ে কাটাকুটি করলে 12,000 আসে, 12,000 আসছে, কাটাকুটি করলে 12,000 আসছে, তাহলে ওটা হবে অ্যান্সার, ওই অঙ্কটাই মেনে আর কিছু না। আজকের লাস্ট 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড অন্তর বাস করে থাকলে তারা আবার কখন আসবে, তো করো এলসিএম করো, করো 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর এত 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 সেকেন্ডে কত হচ্ছে এলসিএম, এটা এলসিএম করতে হবে, 3 তিরিকে 9 1 10/3, তারপরে 7 দুগুনি 14 আর 2, শুনতে পাচ্ছ না, শোনা না গেলে বলবে, হ্যালো, হ্যালো, হুম, শোনা যাচ্ছে কি, লাস্ট মাত্র ঝামেলা করে দিবে।